সিন্ধু পেরিয়ে। লেখিকা সুলতানা তানি। দ্বিতীয় পর্ব। কখনো কখনো সত্য মিথ্যের কাছে পরাজিত হয়। তখন পাপ এসে পুণ্যকে গ্রাস করে নেয়। সুবিচার তখন অবিচারের আড়ালে হারায়। ধীরে ধীরে ধ্বংস এসে দুয়ারে দাঁড়ায়। শেহেরদের ফ্যামিলিতেও হয়তো ধ্বংস খুব কাছে চলে এসেছে। সে ধ্বংসের আগে পাপ পুণ্যের হিসাব নিকাশ করেছিল সানান আর সায়ন। তাই এ যমজ দুজনের মার্কেট থেকে ফিরতে দেরি হয়ে গেছে। দুপুরে খাওয়ার পরেই মার্কেটে গিয়েছিল ওরা। এশার আজান হচ্ছে এখন। মাত্রই মার্কেট থেকে শাড়ি নিয়ে বাড়ি ফিরেছে সানান আর সায়ন। মোকাম্মেলের বাড়ি থেকে গায়ে হলুদে মেহমান এসেছে আরও কিছুক্ষণ আগেই। শেহেরকে কিছুটা সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে মেহেরুন্নেছার রুমে। মেহেকও এখানেই আছে। মেহেকের মা অন্যদের সাথে মেহমানদের দেখাশোনা করছে। সানান, সায়ন এসে ঢুকেছে দাদি মেহেরুন্নেছার রুমে। সানানের ফর্সা মুখমণ্ডল থেকে রাগে যেন রক্ত ঝরে পড়ছে। শামসকে দুটো ডাক দিয়েছে সানান, কিন্তু কোনো সাড়া নেই শামসের। তাই দাদির রুমের দরজা লক করে দিয়েছে সানান। শেহের প্রশ্ন করছে সানানকে, এত দেরি হলো কেন? পাগল হয়ে গেছো নাকি গায়ে হলুদের জন্য? পাল্টা প্রশ্ন সানানের। দুটো হলুদের শাড়ি আর কিছু ফুলেল গয়না মেহেকের হাতে দিয়ে সায়ন বলছে, যাও তোমরা দুজন শাড়ি পরে রেডি হও। মেহেরুন্নেছা নাতিদেরকে বলছে, এত দেরি করলি কেন ভাই? কি বলবো, সাদেক চাচা যা ঘটনা করেছে। থানায় গিয়েছিলাম আমরা। সানান। শেহের আর মেহেক বের হয়ে যাচ্ছিল রুম থেকে। কিন্তু সানানের কথা শুনে শেহের প্রশ্ন করছে, থানায় গিয়েছিলেন মানে? আপনি কি বাবার নামে মামলা করতে গেছেন নাকি? প্রচণ্ড ধমকের সাথে সানান আবারও পাল্টা প্রশ্ন করছে, কে তোমার বাবা? কে বাবা তোমার? কেন? কি হইছে? আপনি কেন থানাজ গেলেন? শেহের। এসব তোমার জানার দরকার নেই। যাও, হলুদের জন্য রেডি হও। সানান। আমাকে বাবার ঘটনা না বললে আমি যাব না। শেহের। আবার বাবা ডাকছো? আর যেন কখনো সাদেক চাচাকে বাবা ডাকতে না শুনি। সানান, দাঁতে দাঁত চেপে। কি হইছে ভাই? সাদেক কি করছে? থানায় গেছিলি কি করতে? দাদি। শেহের আর মেহেক সেখানেই দাঁড়িয়ে আছে। সানান আর সায়ন বুঝতে পেরেছে ওরা ঘটনা না শুনে যাবে না। সানান দাদিকে বলছে, আরে মোকাম্মেলের তো ঠিকানা জানতাম না। সকালে শুধু নাম জেনেছি চাচার কাছ থেকে। পুরো থানা শহর তন্ন তন্ন করে খুঁজে কাপড়ের দোকানদার মোকাম্মেলের খোঁজ বের করেছি। তারপর, দাদি, সকালে সাদেক চাচা যখন মোকাম্মেলের ইস্যু এড়িয়ে চলে গিয়েছিল তখনই সন্দেহ হয়েছিল আমাদের। সায়ন। এত দেরি করছোস কেন? সকালেই খোঁজ নিয়ে ফেলতি। দাদি। এত বড় থানা শহরে সকালে গিয়ে আমরা মোকাম্মেলকে খুঁজে বের করতে পারিনি। চাচা চাচি কেউই মোকাম্মেলের ঠিকানাও বলেনি আমাদেরকে। বিয়ের কার্ডও তো ছাপা হয়নি। এটা তো একরকম পলান্টুক মার্কা বিয়ে। আমরা তো এলাকাও ভালো করে চিনি না। সকালে অনেক চেষ্টা করেও মোকাম্মেলকে খুঁজে বের করতে পারিনি। সায়ন। ওহ, এখন কি জানছোস? দাদি। সকালেই আমাদের সন্দেহ হয়েছিল মোকাম্মেলের সাথে চাচার নিশ্চয়ই কোনো চুক্তি হয়েছে। তাই মোকাম্মেলকে আমরা খুঁজে বের করেছি। কিন্তু দেখতে ইয়া মোটা মোকাম্মেল কিছুই স্বীকার করছিল না। সানান। শেষে কি হইল? দাদি। আমরা দুই ভাই থানায় চলে গিয়েছিলাম। আমাদের পরিচয় দিয়ে পুলিশ অফিসারকে বলেছি যে এখানে কোনো চক্রান্ত হচ্ছে। এতিম মেয়ে শেহেরের জীবন নষ্ট করে দেয়ার চক্রান্ত। পুলিশি সাহায্য প্রয়োজন আমাদের। পুলিশ অফিসার আমাদের কথা শুনে স্টাফ পাঠিয়ে মোকাম্মেলকে থানায় ডেকে নিয়ে যায়। থানায় কি হইল তারপরে? দাদি। তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো দাদি। ছোট চাচা কি কয়েক বছর আগে কোনো মিনি সুপার শপ দিয়েছিল? সায়ন। হুম। তোর বড় ফুফা বাতেন, চাচা সাদেক আর একজন লোক মিল্লা একটা সুপার শপ দিছিল বাজারে। আমি ওই লোকটার নাম জানি না। বাজারের অন্য দিকে বাড়ি ওই লোকের। তবে তিনজনে যে সুপার শপ দিছিল রূপম ম্যানেজারই করত ওই সুপার শপে। বাতেন ফুফা আর চাচার সাথে সুপার শপের মালিকানায় যে আরেকজন লোক ছিল সেটাই মোকাম্মেল। মোকাম্মেলের বয়স প্রায় 40। প্রথম বউ মারা গেছে। এইসব কি কইতাছোস? দাদি বিস্ময়ের সুরে। সত্য কথা বলছি দাদি। সেই সুপার শপে রূপমি ম্যানেজার ছিল। রূপম অনলাইন জুয়া খেলে দোকানের টাকা উড়িয়ে দেয়। লস খাওয়ার পরে ব্যবসা বিক্রি করে দেয়া হয়।
ব্যবসা বিক্রি করে যে টাকা পাওয়া যায় সে টাকা বাতেন ফুফা আর সাদেক চাচা ভাগ করে নেয়। কিন্তু মোকাম্মেলকে তারা কোনো টাকা দেয়নি। হ, শুনছি তো। বাজারে একজন টাকা পায় সাদেক আর বাতেনের কাছে। দাদি, মোকাম্মেল মোট 10 লাখ টাকা পায় দুইজনের কাছে। সেই ঋণের বিনিময়ে তোমার শেহেরকে বিয়ে দিচ্ছিল। কি কস তুই? হ্যাঁ দাদি। বিয়ে না, বলতে গেলে ঋণ পরিশোধের দায় শেহেরকে বিক্রি করে দিতে চেয়েছিল ফুফা আর চাচা। সানান, শেহের চরম অবাকের সুরে বলছে, বাবা আমায় বিক্রি করতে চেয়েছিল। ওই কিসের বাবা তোর? কিসের বাপ? বাপ হইলে কি নিজের ঋণ পরিশোধ করার জন্য তোকে বিয়ে দিতে চাইতো? সানান, চরম রাগে। শেহের কাদো কাদো কণ্ঠে বলছে, কিন্তু আমাকে কেন বিয়ে দিতে চাইবে? ঋণের দায় তো স্বামীরাকেই বিয়ে দিতে পারত। সায়ন জবাব দিচ্ছে, পালক মেয়ে স্বামীরাকে নিজের মেয়েই মনে করে চাচা। আর তুমি এতিম বলে তোমাকে আশ্রিতা, অপা মনে করে। নিজের মেয়ে মনে করে বলেই স্বামীরাকে সে ঋণের দায় বলি দিতে চায়নি। বলি দিতে চেয়েছে তোমাকে। তাছাড়া তুমি সুন্দরী বলে মোকাম্মেলকে সুন্দরী বউয়ের লোভ দেখিয়েছে ফুফা আর চাচা। শেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, তা আপনারা বিয়ে ভেঙে দিয়ে আসেননি? সানান অবাকের সুরে উত্তর দিচ্ছে, বিয়ে কিভাবে ভাঙব? মোকাম্মেল 10 লাখ টাকার দাবি ছাড়বে না। তাহলে আমার কি হবে? শেহের কেঁদে কেঁদে। ওসব তোমাকে ভাবতে হবে না। তুমি যাও, গায়ে হলুদের জন্য রেডি হও। সানান, শেহের প্রচণ্ড দুঃখের সাথে বলছে, আমি মোকাম্মেলের জন্য গায়ে হলুদ দেব না। শেহেরের কান্না দেখে কিছুটা শান্ত হয়েছে সানান। কণ্ঠেও এসেছে কোমলতা। শেহেরের কাছে এসে নরম সুরে বলছে, মোকাম্মেলের জন্য গায়ে হলুদ দিতে বলছি না তো। শেহের কেঁদে কেঁদেই প্রশ্ন করছে, কাল কি মোকাম্মেল বিয়ে করতে আসবেই? বলেছি তো, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি যাও, রেডি হও। সানান, মেহেকের সাথে শেহের বের হয়ে গেছে। অন্য রুমে ঢুকে শাড়ি পরবে ওরা। মেহেকের মা এসে শাড়ি পরিয়ে দিচ্ছে দুজনকে। পার্লার থেকে সাজানো হয়নি শেহেরকে। কারণ বিয়েটাই তো অনাকাঙ্ক্ষিত। আর শেহেরকে সাজাতে খরচ করবে কে? শেহেরের তো আর মা বাবা নেই যে খরচ করে সাজিয়ে আনবে। সানানরা তো আগ বাড়িয়ে কিছু করতে গেলে ধরা খেয়ে যাবে। তাই সানানরাও কিছু করেনি। শেহেরের মন এখনো অস্থির। কি হয় না হয়, শাড়ি পরিধান করার সময় এসবই ভেবে যাচ্ছে শেহের। এদিকে সানান খুঁজে যাচ্ছে শামসকে। কিন্তু কোথাও দেখতে না পেয়ে ফোন দিয়েছে। শামস ফোন রিসিভ করেছে, হ্যালো ভাইয়া। কিরে তুই কই? তোর কণ্ঠ ভারী শোনাচ্ছে কেন? সানান, আমি ছাদে আছি। আর কণ্ঠ আমার এমনই ভারী। এই, আমি তোর কণ্ঠ চিনি না। আমাকে নতুন করে চেনাচ্ছিস? দাঁড়া, আমি ছাদে আসছি। সানান, না ভাইয়া, আমি নেমে যাচ্ছি। একটু বাইরে যাব। প্লিজ তুমি এসো না। বলেই ফোন কেটে দিয়েছে শামস। সানান বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা হয়েছে। সানান ভাবছে ফ্রেশ হয়ে তারপরে শামসের কাছে যাবে। সানান এবং সায়ন দুজন দুটো ওয়াশরুমে ঢুকে গেছে। ওইদিকে মেহেক, শেহেরকেও শাড়ি পরানো হচ্ছে। মেহেকও খেয়াল করেছে কিছুক্ষণ আগে থেকেই হঠাৎ মন মরা হয়ে গেছে শামস। কিন্তু মেহেক কিছু জিজ্ঞেস করার সুযোগ পায়নি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে সানান। পাঞ্জাবি পরছে এখন। সায়নও পাঞ্জাবি পরেছে। ওরা রেডি হয়েছে কয়েক মিনিটের মধ্যেই। রুম থেকে বের হয়ে দেখে শেহেরকে নিয়ে মেহেক বের হয়েছে। শেহেরকে অপ্সরীর মতো লাগছে হলুদের সাজে। সানান স্নিগ্ধ হাসি দিয়েছে শেহেরকে দেখে। ওইদিকে মেহেকের দিকে তাকিয়ে সায়ন বলছে, তুই এত কি দিয়েছিস মুখে? তোকে তো ভালো দেখায় না একটুও। মেহেক সাথে সাথেই খেপে গিয়েছে। শেহেরকে রেখেই রুমে দৌড়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। সায়নও রুমে চলে এসেছে। মেহেকের কাছে এসে বলছে, আরে কান্না করছিস কেন? আমি তো দুষ্টুমি করেছি। মেহেক উঠে কেঁদে কেঁদে জামাকাপড় হাতে নিয়ে বলছে, আমি আর থাকবই না এ বাড়িতে। আপনি যখন তখন আমার সাথে এমন করেন। আরে কি এমন করছি? সায়ন, আপনি অপমান করছেন সব সময়। মেহেক, আরে বোকা, তোকে পছন্দ করি তো। তাই একটু দুষ্টুমি করি। সায়ন, মেহেক সাথে সাথে কান্না থামিয়ে দিয়ে প্রশ্ন করছে, আপনি সত্যিই আমাকে পছন্দ করেন? ধুর যা, এত কথা বলোস কেন? আমি কোনো মেয়ে মানুষই পছন্দ করি না। বলেই সায়ন বেরিয়ে যাচ্ছে রুম থেকে। মেহেক পেছনে থেকে বলছে, আমি কিন্তু এবার সবই বুঝছি।
সায়ন হয়তো মেহেককে পছন্দই করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি কিছু বলতে চায়নি। কিন্তু আজ বেচারা দুষ্টুমি করতে গিয়ে পুরোপুরি ধরা খেয়ে গেছে। সানান একটু কথা বলতে চেয়েছিল শেহেরের সাথে, কিন্তু মোকাম্মেলের বাড়ির অনেক লোক আছে এখানে, তাই কথাও বলতে পারেনি। শেহেরকে নিয়ে মেহেক চলে গেছে হলুদের স্টেজের কাছে। বাসা থেকেই সানান ফোন দিয়েছে শামসকে। শামস ভারী কণ্ঠেই বলছে, ভাইয়া কোনো টেনশন করো না, আমি আমার কাজ করব। তোর কথাগুলো এরকম লাগছে কেন? কি হইছে বল তো? সানান, ভাইয়া তুমি হলুদের কাজ সেরে এসো, পরে সব বলছি। শামস, সানান ফোন কেটে দিয়েছে, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তাই হলুদের ওখানেই যেতে হবে এখন। এই অঞ্চলে সবাই হলুদ ছুঁয়ে দেয় হলুদের অনুষ্ঠানে। মেয়ের বাড়ির লোকেরাই প্রথম শুরু করে। শেহেরকে স্টেজে নেয়ার পরে রাহেলাকে প্রথম হলুদ ছুঁয়ে দিতে বলা হয়েছিল, কিন্তু শেহেরকে আজও অপাই মনে করছে রাহেলা। ভীষণ বিরক্তির সাথে সামান্য হলুদ ছুঁয়ে দিয়েছে শেহেরের কপলে। দুই ফুফুও হলুদ দিয়েছে। এরপরে মেহেক আর সামিরা দুজন দুপাশে বসেছে। ওদের কাজ শেষ হয়ে গেলে দুজনই উঠে গেছে। সানান, সায়ন বসবে শেহেরের দুপাশে। সানান একপাশে বসামাত্রই সামিরা এসে লাফিয়ে অন্য পাশে বসে পড়েছে। সায়ন ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। সানান সামান্য একটু হলুদ ছুঁয়ে দিয়েছে শেহেরের কপালে। ঠিক তখনই সানানকে উদ্দেশ্য করে সামিরা বলছে, আমাকেও একটু হলুদ দিয়ে দিন না। ভীষণ বিরক্তির সাথে সানান সামিরাকে বলছে, আজব তো, তোমাকে হলুদ কেন দেব? তাহলে ওকে যে দিলেন, ওর তো বিয়ে। তোমার এত হলুদ দেওয়ার শখ হলে ঘরে গিয়ে হলুদের ডিব্বা গলায় ঝুলিয়ে রাখো। মেজাজ হারিয়েছে সানান। সামিরার মা ছবি তুলে যাচ্ছিল। মাঝখানে শেহের আর দুপাশে সানান এবং সামিরা। বিরক্ত হয়ে সানান উঠে গেছে শেহেরের পাশ থেকে। প্ল্যান ছিল সানান, সায়ন শেহেরের সাথে বসার পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে দেয়া হবে। বরের বাড়ির কাউকে হলুদ দিতে দেয়া হবে না। কিন্তু সামিরা উঠছিল না শেহেরের পাশ থেকে, তাই সায়ন বসতেই পারেনি। এই মুহূর্তেই বিদ্যুতের লাইন নষ্ট করে দিয়েছে শামস। আর জেনারেটর আগেই নষ্ট করে রেখেছিল শামস। পুরো বিয়ে বাড়িতে আধার নেমে এসেছে ক্ষণিকেই। আলো না থাকায় বরের বাড়ির কেউ আর হলুদের আনন্দে অংশ নিতে পারেনি। স্টেজ থেকে শেহেরকে নিয়ে মেহেক চলে এসেছে মেহেরুন্নেছার রুমে। মেহেরুন্নেছাকে হুইল চেয়ারে বসিয়ে সবাই নিতে চেয়েছিল হলুদের প্রোগ্রামে, কিন্তু সানান, সায়ন রাজি হয়নি। হলুদে আসা মেহমানরা এই মুহূর্তে সবাই ঘরে চলে এসেছে। মেহমানদেরকে স্বল্প আলোতেই খাবার দেয়া হয়েছে। সানান, সায়ন দুজনই ছাদে চলে গেছে। গিয়ে দেখে শামস চুপ করে এক কোনায় বসে আছে। সানান গিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করছে, কি হয়েছে ব্রাদার স্যাম? নট স্যাম, আইম শামস। বেশ করুণ সুরে, কি হইছে ভাই? সানান, চুপ করে আছে শামস। যেন এক সমুদ্র নীরবতা ঘিরে ধরেছে শামসকে। বড্ড অচেনা আজকের এ শামস। সায়ন কাঁধে হাত দিয়ে প্রশ্ন করছে, কি হয়েছে শামস? তোমার মতো কিছু ভাইয়া। শামস, মানে? গ্যাব্রিয়েলা রিজেক্ট করেছে। সায়ন, শামস হু হু করে কান্না শুরু করেছে। দুভাই দুপাশে বসে পড়েছে শামসের। ছোট ভাইয়ের দুঃখে বড় দুভাইও এখন দুঃখী। শামস একটি ভিডিওর কথা উল্লেখ করে দুঃখের সাথে বলছে, আমার ফ্রেন্ড ভিডিও পাঠিয়েছে। গ্যাব্রিয়েলা অন্য এক ছেলের বাহুতে বাহু ঢুকিয়ে লন্ডনের একটি সুপার শপে ঘুরে বেড়াচ্ছে। এ ছেলেকে আমি আগেই সন্দেহ করতাম। তাই। সানান, জানো না, পার্কে ওদের কিছু বিশ্রী ভিডিও পাঠিয়েছে। গতকাল গ্যাব্রিয়েলাকে ফলো করেছিল আমার বন্ধু। সানানের কণ্ঠে ঝরে পড়ছে আক্ষেপ। লন্ডনে যাওয়ার পর থেকেই বাবা, মা বারবার আমাদেরকে এসব ব্যাপারে কাউন্সেলিং করেছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। সায়নকে কষ্ট দিয়েছে ব্রিটিশ বাংলাদেশি। আর তোকে কষ্ট দিয়েছে ব্রিটিশ মেয়ে। সায়ন বেশ দুঃখী কণ্ঠে বলছে, তুই বাংলাদেশের মেয়ে পছন্দ করিস। বাংলাদেশের মেয়েরাও এখন প্রতারক। আমার এখন আর কোনো মেয়েকেই বিশ্বাস হয় না। মানুষ কিভাবে ধোঁকা দেয়। কতটা বিশ্বাস করেছিলাম ওকে। জীবনে আর কাউকে বিশ্বাস করব না। শামস দীর্ঘশ্বাস ছেড়ে। একবার কষ্ট পেলে আর কাউকে বিশ্বাস হয় না। সায়ন, এবার তোদের দুজনকেই বাঙালি মেয়ে দেখে বিয়ে করিয়ে দেব। সানান, ছাদে বসে অনেকক্ষণ গল্প করেছে তিন ভাই। শামসের অনেক দুঃখের মাঝেও আজকের মোকাম্মলের ঘটনা জানিয়ে রেখেছে যমজ ভাইয়েরা।
কারণ যে কোনো ঝামেলায় 3 ভাইকে একসাথেই কাজ করতে হবে। ডিনার শেষে মোকাম্মেলের বাড়ির মেহমানরা চলে গেছে। 3 লন্ডন বয় নিচে নেমে এসেছে। শামস ব্যথাতুর হৃদয় নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। শেহের দাদির রুমে বসে আছে। সায়ন, সানান দুজনই গিয়েছে দাদির রুমে। মেহেক ওদেরকে দেখেই সেই রুমের বারান্দায় গিয়ে সায়নকে ডাক দিয়েছে। সায়ন ভেবেছে হয়তো গুরুত্বপূর্ণ কিছু। তাই ডাক শুনেই সায়ন চলে গেছে বারান্দায়। কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতেই মেহেক বলছে, শোনেন, কালকে কিন্তু বাড়িতে অনেক মেয়েরা আসবে। আপনি আবার কোনো মেয়ের দিকে তাকিয়ে থাইকেন না। তুই কি শুরু করছো সে? মারবো একটা। বলেই সায়ন বারান্দা থেকে চলে এসেছে রুমে। শেহেরের দাদি সানানকে প্রশ্ন করছে, কালকে সব ঠিক করতে পারবি তো? ইনশাআল্লাহ পারবো। সানান। সানানের আজ তেমন মনোযোগ নেই শেহেরের দিকেও। শামসের মন খারাপ দেখে সানানেরও মন খারাপ হয়েছে। তাই সানান দাদিকে দেখে চুপচাপ চলে এসেছে সে রুম থেকে। কখনো কখনো মন হারায় মানুষই, প্রেম হারায় প্রেয়সী। মেঘ আসে সহসা কিন্তু আসে না কোনো বর্ষা। হয়তো আজ আকাশে মেঘ জমেনি। কিন্তু মেঘ জমেছে শামসের মনে। সে মেঘে হয়তো বর্ষাও সহসাই আসবে না। প্রচণ্ড কষ্টে আজ ডিনার করেনি শামস। ছাদ থেকে এসে শুয়ে আছে। ভোজনরসিক মানুষ শামস। আজ এ বাড়িতে ভালো রান্না হয়েছিল। অথচ শামস কিছুই মুখে তুলেনি। সানান প্লেটে খাবার এনে অনেক অনুরোধ করেছিল। কিন্তু ফিরেও তাকায়নি শামস। ব্যর্থ হয়ে ঘুমের আয়োজন করছে সবাই। এখন রাত প্রায় 12টা। ডাক্তার আন্দালিব শেহেরের জন্য একটি ডায়মন্ড সেট পাঠিয়েছিল ছেলেদের কাছে। আর একটি গোল্ডের গহনা সেটও পাঠিয়েছে। ভেবেছিলেন কখন না কখন ভাতিজির বিয়ে হয়ে যায়। বিয়েতে যাওয়া হবে না। তাই গহনা পাঠিয়েছিল ছেলেদের কাছে। সানান ভাবছে সকালে সবাই সজাগ থাকবে। গয়না দেখলে হাজারটা প্রশ্ন করবে। আমরাও ব্যস্ত থাকব। তাই এখনই গয়নাগুলো দিয়ে আসি শেহেরের কাছে। লন্ডন থেকে আসার পরে সায়নের ব্যাগে রেখেছিল গহনা। কিন্তু এখন তো গহনা সেটগুলো দেখছে না সায়ন। ভুলে অন্য কোথাও রেখেছে কিনা চেক করল। কিন্তু কোথাও গহনা নেই। এদিকে গহনা পাওয়া যাচ্ছে না শুনে লাফিয়ে উঠেছে শামস। নিজেও সব চেক করেছে। কোথাও না পেয়ে শামস গিয়ে চাচা, চাচি এবং স্বামীরাকে ডেকে রুমে নিয়ে এসেছে। সানান জিজ্ঞেস করছে, গয়নাগুলো কোথায়? চাচা সাদেক উল্টো প্রশ্ন করছে, আমি জানি না। তবে কার জন্য আনছোস গয়না? নিশ্চয়ই তোর চাচির জন্য অথবা দাদির জন্য। সানান ক্ষুব্ধ স্বরে উত্তর দিয়েছে, দাদি বৃদ্ধা, অসুস্থ। এসব আধুনিক গয়না পরিধান করার বয়স দাদির এখন আর নেই। চাচির জন্য গয়না আনার প্রশ্নই ওঠে না। কারণ বাবা আমার মাকেও জীবনে এক সেটই ডায়মন্ডের গয়না দিয়েছে। বাবা এসব গয়না দিয়েছে তার এতিম ভাতিজি শেহেরকে। সামিরা সাথে সাথে প্রশ্ন করছে, তাহলে আমাকে গয়না দেয়নি কেন? গলার আর কানের ডায়মন্ডের গহনা সেট পরার যোগ্যতা আছে শেহেরের। সানান সাথে সাথে সামিরাকে প্রশ্ন করেছে, তুমি জেনেছ কিভাবে যে ডায়মন্ডের গলার আর কানের সেট ছিল? তার মানে তুমিই চুরি করেছ? না মানে, না মানে। কোনো কথা নয়। যাও গয়না নিয়ে এসো। সানান আদেশের সুরে। চাচা সাদেক প্রশ্ন করছে, সামিরারে গয়না দেয় নাই কেন তোর বাপে? বেঈমান কোথাকার। মুখ সামলে কথা বলুন। বেঈমান তো আপনি। একটা এতিম মেয়েকে দিনের পর দিন কষ্ট দিয়েছেন। আজও তার জিনিস চুরি করছেন আপনারা। আর স্বামীরাকে গয়না দেবে কেন? স্বামীরা তো ডাক্তার আন্দালিবের রক্তের কেউ নয়। দেখছেন দেখছেন কি কয়। আপনেরে কিন্তু চোরও কইছে। রাহেলা স্বামীরার মা। আমি বড়। আমাকে আগে গয়না দেবে। তারপর ওই বস্তিমার্কা শেহেরকে দেবে। শেহেরকে বস্তি বলতে লজ্জা করে না তোর? তোকেই তো বস্তি থেকে কুড়িয়ে এনেছে। যা, গয়না বের করে নিয়ে আয় এক্ষুনি। শামস। সাদেক আহমেদ বলছে, ওইগুলা আমার স্বামীরারই থাকব। স্বামীরা বয়সে বড়। অরেই আগে দিতে হইব। মনে রাখবি, মানুষ ঠকাইলে হাসরেও শান্তি পাওয়া যায় না। ভালোই তো হাদিস জানেন। তা শাহেরকে ঠকিয়ে গেছেন কেন সারা জীবন? আমার বাবাকে কেন ষড়যন্ত্র করে বের করে দিয়েছেন? কেন আমার বাবার সম্পত্তি খেয়ে যাচ্ছেন? সানান কটূক্তির স্বরে। চুপ হয়ে গেছে সাদেক আহমেদ। সানান চাচার সামনে এসে দাঁতে দাঁত চেপে বলছে, ভালোয় ভালোয় গয়নাগুলো দিয়ে দিন তো। নয়তো আপনাদের 3 জনকেই আমি পুলিশে দেব। গয়না দিয়া দিতে পারি।
তবে তোমরা তো স্বামীরার শখ আহ্লাদের কথা একটুও চিন্তা করলা না। ওর জন্য কিছু নিয়েও আসলা না। দেশে আসছো, আমার মাইয়ারে কষ্ট দিয়া যাইবা। রাহেলা: কি বলতে চান আপনি? সায়ন: আমার মেয়ের লন্ডনের খুব শখ। আমি ভাবছিলাম শামস স্বামীরারে পছন্দ করছে। এখন স্বামীরা বলল শামস নাকি পছন্দ করে না। রাহেলা: তো কি করব আমরা? সায়ন: তোমাদের আসলে স্বামীরার সাথে এমন করা উচিত না। তোমাদের স্বামীরারে পছন্দ করা উচিত। রাহেলা: আপনার মেয়েকে আমাদের কেউ কখনোই পছন্দ করবে না। গয়নাগুলো দিয়ে দিন। পুলিশ আনতে বাধ্য করবেন না। সায়ন: এত বড় সাহস! আমার বাড়িতে আইসা আমারে হুমকি দেস? সাদেক হংকার দিয়ে: আপনার বাড়ি মানে? বেরিয়ে যাবেন, এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবেন। কোনো চোর ডাকাতের জায়গা নেই আমাদের ঘরে। সানান: মুখখানা মলিন হয়ে গেছে সাদেক আহমেদের। কিন্তু দ্বিগুণ ভেজে আক্ষেপের সুরে রাহেলা বলছে, একজন অপয়ারে হীরার গয়না দেয়, আর আমার মাইয়ারে কিছু না। তোমার বাপে ঠকাইছে আমার মাইয়ারে। আসলেই তো চোরের মার বড় গলা। সায়ন: সাদেক আহমেদ মেয়ে স্বামীরাকে ইশারা দিয়েছে গহনা ফেরত দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে স্বামীরা গহনা নিয়ে এসেছে। সাদেক আহমেদ মেয়েকে ধমকিয়ে বলছে, ভরা বিয়া বাড়িতে গহনা চুরি করতে তোর লজ্জা লাগলো না? শামস সাথে সাথে বলছে, সামান্য জিনিসও চুরি থেকে বাদ যায় না। সেদিন শেহেরের মেহেদি চুরি করেছিল আপনার মেয়ে। স্বামীরাকে ঠাসস করে এক চড় দিয়ে সাদেক আহমেদ বলছে, তুই তো আসলেই চোর। অপাও তুই। তোরা মা আর ঝি দুইটাই অপা। স্বামীরা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। যাওয়ার সময় তাকিয়ে বলে গেছে, আমারে ঠকাইলেন আপনারা। প্রতিশোধ তো আমি নেবই। এসেছে নতুন উষা। সাথে নিয়ে এসেছে নতুন আশা। নতুন স্বপ্নেরা হয়তো বাঁধবে বাসা। কেটে যাবে সকল দুরাশা, নিরাশা। জীবনে আসবে হয়তো নতুন ভরসা। হয়তো শেহেরের জীবনেই আজ নতুন ভরসা হয়ে আসবে সানান। আজই তো বিয়ে শেহেরের। সবাই ভীষণ ব্যস্ত। সকালের নাস্তা সেরেছে সবাই। দুশ্চিন্তায় শেহের কিছুই মুখে তুলেনি। দ্বিধা, ভয়, সংশয় ঘিরে ধরেছে শেহেরকে। বাড়িতেই বউ সাজানো হবে মেয়েটাকে। শেহেরের বান্ধবী তরি খুব সুন্দর করে সাজাতে পারে। আজ তোরই বউ সাজাবে শেহেরকে। তরি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। শেহের গোসল করে নিয়েছে। সকাল থেকেই মেঘকালো হয়ে আছে শেহেরের বদনখানি। সানান ঘুম থেকে উঠে একবার এসে ঘুরে গেছে দাদির রুমে। শেহেরের সাথে কথা হয়নি। শুধু দাদিকে দেখে গেছে। যমজ দুভাই সর্বক্ষণ একসাথেই থাকে। একসাথেই এসে দাদিকে দেখে যায়। সানান, সায়ন সম্পর্কে ভাই হলেও দুজন ভীষণ ফ্রি এবং সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। আজ সকালে দুজন যখন দাদিকে দেখতে আসে তখন দাদি খুব কান্না করেছিল। শেহের চুপচাপ পাশে বসেছিল পাশে। শেহেরের নানিও এসেছে। নানি শেহেরকে আর স্বামীরাকে সমানভাবে ভালোবাসতে চান। কখনো কখনো মেয়ে রাহেলার কারণে স্বামীরাকেই বেশি ভালোবাসে শেহেরের নানি। কারণ স্বামীরা সারাক্ষণ শেহেরের নামে রাহেলার কানে বিষ ঢালে। রাহেলাও আবার শেহেরের নামে বিষ ঢালতেই থাকে শেহেরের নানির কানে। তাই নানিও বিরক্তই হয়ে থাকে শেহেরের উপরে। শেহেরও এড়িয়ে থাকতে চায় নানিকে। আজ বিয়ের দিনেও নানি সেভাবে আসছে না শেহেরের কাছে। দাদির পাশেই বসে আছে শেহের। কারণ দুনিয়াতে শেহেরের আপন বলতে এই একজন দাদি আছে। এদিকে শামসের ছ্যাঁকা খাওয়ার ঘটনায় সানানেরও মন খারাপ। এ মন খারাপের কারণেই শেহেরের সাথেও কথা বলছে না সানান। তাছাড়া অনেক মানুষ এ বিয়ে বাড়িতে। এর মধ্যে কথা বললে যে কেউ সন্দেহ করতে পারে। তাই শেহেরকে এড়িয়েই যাচ্ছে সানান। এখন সময় প্রায় সকাল 10টা। শেহেরের বান্ধবী তরি চলে এসেছে বাড়ির কাছেই। তরি রিকশা ছেড়ে দিয়েছে বাড়ি থেকে সামান্য দূরেই। কারণ দোকান থেকে মোবাইল রিচার্জ করতে হবে তরিকে। তাছাড়া বিয়ে বাড়িতে মজা করার জন্য পার্টি স্প্রে কিনবে তরি। কারণ তরিও জানে যে শেহেরের বিয়ে চাচাতো ভাইয়ের সাথেই হবে। তাই তরিও খুশি। রিকশা থেকে নেমে দোকানে ঢুকে রিচার্জ করেছে তরি। পার্টি স্প্রেও কিনে নিয়েছে একটা। কিন্তু দোকান থেকে বের হতেই ছোট ছোট কয়েকটি ছেলেমেয়ে ঘিরে ধরেছে তরিকে। প্রায় 7-8 জন ওরা। ওদের ঘরে খাবার না থাকার অজুহাতে টাকা চাচ্ছে তরির কাছে। কিছু দূরে দাঁড়িয়েছিল একজন বিষণ্ণ ছেলে। তরি সে ছেলেকে ইশারায় দেখিয়ে বাচ্চাদেরকে বলেছে, ওই যে ছেলেটাকে দেখছো না, ওর কাছে যাও। আমি ওর কাছে তোমাদের জন্য টাকা রেখে দিয়েছি।
সেই বিষণ্ণ ছেলেটা হচ্ছে শামস। তরি আর শামস একজন আরেকজনকে চেনে না, কিন্তু তরির তো বাচ্চাদেরকে নিজের কাছ থেকে সরাতে হবে। তাই দুষ্ট তরি শামসকে দেখিয়ে দিয়েছে। তরির কথা মতো বাচ্চাগুলো চলে গেছে শামসের কাছে। সেখানে গিয়েই শামসকে ঘিরে ধরে বাচ্চাগুলো বলছে, আপু কইছে আপনেরে টাহা দিতে। শামস এসব দুষ্ট কালচারের সাথে মোটেও পরিচিত না। অবাক হয়ে বাচ্চাদেরকে প্রশ্ন করছে, কোন আপু টাকা দিতে বলছে। শামসদের বাড়ির দিকে গন্তব্যরত তরিকে দেখিয়ে বাচ্চাগুলো বলছে, ওই যে শাড়ি পরা একটা আপু যাইতাছে না, ওই আপুডায় কইছে আমাগোরে টাহা দিতে। শামস ভীষণ রাগের সাথে পেছনে থেকে ডাক দিয়েছে তরিকে, এই মেয়ে দাঁড়াও। কে তুমি? আরে ম্যানেজার সাহেব, এত অভিনয় করছেন কেন? বাচ্চাগুলোকে টাকা দিয়ে দিন তো। তরি। তরির কথায় শামস পুরো বোকা বনে গেছে। এসবের আগামাথা কিছুই বুঝতে না পেরে অবাকের সুরে তরিকে বলছে, আজব তো। কে ম্যানেজার? আরে ধুর, আমার অফিসের ম্যানেজার হয়ে আমার সাথেই অভিনয় করছেন। সামান্য কটা টাকাই তো দিতে বলছি বাচ্চাদেরকে। ওরা একদম খেয়ে না খেয়ে আছে। দেখুন, টাকা গেলে যাক। বাচ্চাদের সাথে অভিনয় চলবে না। তরি। একশ্বাসে শামসকে এসব বলেই বাচ্চাগুলোকে তরি বলছে, যাও তোমরা আমার ম্যানেজারের কাছ থেকে টাকা নাও। কেউ টাকা ছাড়া যাবে না কিন্তু, হ্যাঁ। বাচ্চাদের সাথে কথা শেষ করেই তরি চলে যাচ্ছিল বাড়ির ভেতরের দিকে। একবার পেছনে ফিরে শামসের দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দিয়েছে তরি। তরির হাসিতে শামসকে বোকা বানানোর চিহ্ন স্পষ্ট। শামস মনে মনে বলছে, অরে বাটপার মেয়ে, তুই আমাকে বোকা বানিয়ে চলে গেলি। শামম বাচ্চাদেরকে টাকা দিয়ে বাড়ি চলে এসেছে। তরি এসে সাজাচ্ছে শেহেরকে। মোকাম্মেলের বাড়িতে খবর পাঠানো হয়েছে যে শেহেরকে এ বাড়ির গয়না আর পোশাকেই সাজানো হবে। ডায়মন্ডের গয়নার সাথে ভারী গোল্ডের গয়নাও আছে শুনে মোকাম্মেলের বাড়ির লোকজন তো খুব খুশি। সানানদের কাছে শেহেরের জন্য একটি সাদা গাউন পাঠিয়েছিল সানানের মা মায়া আহমেদ। লন্ডন থেকে ক্রয়কৃত সেই গাউন আর ডায়মন্ডের সেট দিয়েই আজ সাজানো হবে শেহেরকে। এই গাউনের দাম 1.5 লক্ষ টাকা। লন্ডনে সাধারণ গাউনের দামও বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার কাছাকাছি। শেহেরের এমন দামি পোশাকের কথা শুনে মোকাম্মেল আর না করতে পারেনি। তবে সাদা পোশাকে কিছুটা আপত্তি করেছিল। কিন্তু বর্তমানে বিয়েতে কনে তো পছন্দমতো যেকোনো কালারের পোশাকই পরে। তাই পোশাকের দাম আর বিয়ের আধুনিক রীতিনীতির কথা ভেবে প্রতিবাদ করতে পারেনি মোকাম্মেল। তাছাড়া শেহেরকে বউ সাজানোর জন্য মোকাম্মেল খুব সাধারণ একটি শাড়ি পাঠিয়ে দিয়েছিল আজ সকালে। মোকাম্মেল তো 10 লাখ টাকার বিনিময়ে একরকম কিনে নিচ্ছিল শেহেরকে। তাই শেহেরকে ভালো একটা শাড়িও পাঠায়নি। মোকাম্মেলের সে নর্মাল শাড়ি শেহেরকে পরানো হচ্ছে না। শেহেরকে এখন সাজানো হয়েছে সাদা গাউন, গলায় ডায়মন্ডের নেকলেস আর কানে ডায়মন্ডের দুল পরিয়ে। বরফ শুভ্র গায়ের রঙে সাদা গাউন আর হীরের গয়নায় একদম প্রিন্সেস লুক এসেছে শেহেরের চেহারায়। মেহেক আর তরি বিভিন্নভাবে ছবি তুলে যাচ্ছিল শেহেরের। মেহেক ফোন দিয়ে সানানকে ডেকে এনেছে। ফোন পেয়ে সানান দেখতে এসেছে শেহেরকে। ওদের সামনে শেহেরকে দেখে সানান মুখে কিছুই বলছে না। তবে সানানের চোখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। চোখ যে মনেরই দর্পণ। এ দর্পণে মনকে করা যায় দর্শন। সানানের খুশি হওয়ার কথা চোখই বলে যাচ্ছে। মিনিট খানেক এ রুমে থেকেই সানান বেরিয়ে গেছে। এদিকে সকালে কিছুই খায়নি শেহের। তাই প্লেটে করে রোস্ট পোলাও আর বাটিতে গরুর মাংস নিয়ে এসেছে সামিরা। শেহেরকে খেতে অনুরোধ করছে সামিরা। শেহের অপারগতার সুরে বলছে, দেখ, আমি এখন কিছুই খাবো না। আমি খেলে বিয়ের পরেই খাবো। না, তুই সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাস নাই। কথাটা বলেই সামিরা প্লেট আর মাংসের বাটি শেহেরের দিকে এগিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু এগিয়ে দিতে গিয়েই ঝড়সহ সব গরুর মাংস ফেলে দিয়েছে শেহেরের গাউনে। শেহেরের সাদা গাউনটা পুরো নষ্ট হয়ে গেছে মাংসের ঝলে। যেন এক দমকা বাতাস এসে শেহেরের বধূসাজ নষ্ট করে দিল। শেহের কান্না শুরু করেছে। সামিরা চিৎকার করে শেহেরকে বলছে, অবা, বিয়ার দিনটাও তোর কপালটা ঠিক হইল না। মেহেক আর তরি প্রতিবাদ করছে সামিরাকে। দুজন মিলে সামিরাকে ইচ্ছে মতো ধমকাচ্ছে। কারণ ওরা বুঝতে পেরেছে যে সামিরা ইচ্ছে করেই এমনটা করেছে। ওদের রাগারাগি শুনে সামিরার মা রাহেলা চলে এসেছে। এসেই শেহেরকে এক চড় দিয়ে বলছে,
বিয়ের দিনই ড্রেসটা নষ্ট করে দিলি। কোনো ভালো কিছু সহ্য হয় না তোর কপালে। অপা অলক্ষী কোথাকার। অপা অলক্ষী ডাইনি কুটনি কোথাকার। পেছনে থেকে সানানের কথা শুনে ফিরে তাকিয়েছে সামিরা আর সামিরার মা রাহেলা। মহাখুশিতে সানানকে রাহেলা বলছে, হ বাবা, তুমি ঠিকই কইছ। অয় খালি অপা অলক্ষী না, অয় ডাইনি কুটনিও। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তবে শেহেরকে নয়। আমি এসব বলেছি আপনাকে আর আপনার মেয়েকে। সানান। রাহেলা অবাক হয়ে বলছে, আমারে কইছ? তো কাকে বলবো? আপনার লজ্জা করলো না বিয়ের দিন মেয়েটাকে মারতে? সানান। রাহেলা অজুহাত দিয়ে বলছে, আমি শেহেররে আমার মাইয়ার মতোই ভালোবাসি। তুমি জানো না, শেহের আসলেই একটা অপা অল। চুপ করুন তো, প্লিজ চুপ করুন। সানানের ধমক খেয়ে চুপ হয়ে গেছে রাহেলা। স্বামীরাও চুপ। শেহেরের বড় ফুফু আলেয়া এসেও শেহেরকে ধমকাতে চেয়েছিল। এর মধ্যে সায়নও চলে এসেছে এ রুমে। প্রচণ্ড রাগ দেখিয়ে দেখিয়ে সায়ন বলছে, আপনাদের লজ্জা লাগে না? দোষ করে কে আর আপনারা ধমকাচ্ছেন কাকে? বিয়ের দিনও মেয়েটাকে রেহাই দিচ্ছেন না। যমজ দুজনের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। সানান এসে শেহেরের গাউনটা দেখছে। হাতে ধরে নিয়েই গাউনটা এখন দেখছে সানান। সানান গাউনটা এভাবে হাতে ধরে নিয়ে দেখছিল বলে সামিরার সন্দেহ হয়। গতকাল হলুদের স্টেজে থাকা অবস্থায় সানানকে সন্দেহ করছিল সামিরা। কারণ শেহের খুশি হয়েছিল সানান হলুদ ছুঁয়ে দেওয়ার সময়। আজ সামিরা পুরোপুরি নিশ্চিত যে সানান, শেহেরের মাঝে কিছু একটা আছে। তাই সামিরা তাড়াতাড়ি করে নিজ রুমে চলে যায় পরবর্তী প্ল্যান ঠিক করতে। এদিকে বেচারা সানান ভালোই বুঝতে পেরেছে যে এ পোশাকে বিয়ে করা সম্ভব হবে না। বিয়ের জন্য নতুন পোশাক আনতে যেতে হবে। তাই সানান আর সায়ন এখনই বেরিয়ে যাচ্ছে শাড়ি কেনার জন্য। কারণ এখনই বরপক্ষের বাড়ি থেকে লোকজন চলে আসবে। এমনিতেই তো গাউন নষ্টের কারণে দেরি হয়ে যাচ্ছে। সানান নিজ রুমে এসে রেডি হয়েছে শাড়ি কেনার জন্য মার্কেটে যাবে বলে। সায়নও রেডি হয়েছে সানানের সাথে মার্কেটে যাওয়ার জন্য। বাসা থেকে বেরিয়ে যাবার সময় মেহেক এসে আবদারের সুরে সায়নকে বলছে, আমার জন্য একটা শাড়ি আনবেন। এই, তুই কি শুরু করছিস রে আমার সাথে? সায়ন। শাড়ি না দিলে আমি কিন্তু এখনই আমার বাড়ি চলে যাব। মেহেক। একদম জিম্মি করে ফেলতে চাচ্ছিস তুই আমাকে? বদমাস কোথাকার। সায়ন। সানান। সায়ন বেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেও শেহের খুশিই ছিল। মেয়েটার মনে ছিল অনেক আশা। হয়তো দূর হতে চেয়েছিল জীবনের সকল হতাশা। কিন্তু এখন যে শেহেরের মনে আবারও জমেছে কালো মেঘ। হয়তো এ মেঘের বাড়ি বহুদূরে নয়। তবুও এ মেঘের বাড়ি দিতে হবে যে পারি। এদিকে শেহেরের সাজ নষ্ট হয়ে গেছে শুনে সামস্য চলে এসেছে শেহেরের কাছে। মেহেকের কাছ থেকে সব ঘটনা শুনে দুঃখ প্রকাশ করে শামস চলে যাচ্ছিল। কিন্তু তখন শেহের ডেকেছে শামসকে। তরিকে দেখিয়ে শামসকে বলছে, ভাইয়া, এটা আমার বান্ধবী। এই মেয়েটা তোর বান্ধবী। এই মেয়েটা তো একটা বান্দরী। অবাকের সুরে, শামস। তরি মেকি রাগ দেখিয়ে শামসকে বলছে, কি আমি বান্দরী? সবাই আমাকে সুন্দরী বলে। ওহ, তাই নাকি বান্দরী? শামস। কথার মাঝেই শামসের ফোন বেজে উঠেছে। শামস ফোন রিসিভ করে বারান্দায় চলে গেছে। শামসকে বোকা বানানোর ঘটনা শেহের আর মেহেককে বলে যাচ্ছে তরি। সানানের এই ছোট ভাই শামস কিন্তু সম্পর্কে তরির বেয়াই হবে, এমনটা শুনে তরি খুব খুশি। খুশিতে তরি বলে যাচ্ছে, তাহলে তো ভালোই হলো। বেয়াই সাহেবকেই বোকা বানিয়ে এসেছি। আমিও আজ কনে পক্ষ। আমিও কিন্তু আজকে শামস ভাইয়ার বেআইন। কোনো কাজিন টাজিন সম্পর্ক আজ মানি না। মেহেক। তরি বিছানায় থাকা পার্টি স্প্রের বোতলটা দেখিয়ে মেহেককে বলছে, বোতলের পুরোটা স্প্রে আজ এই শামস বেয়াইয়ের গায়ে ছিটিয়ে দেব। শামস ফোনে কথা বললেও সবই শুনেছে। শামসকে আবারও বোকা বানাবে এমনটা শুনে মোটেও ভালো লাগেনি শামসের। তাই শামস ফোনে কথা বলতে বলতেই বারান্দা থেকে রুমে এসে হাতে নিয়েছে স্প্রের বোতলটা। একটু একটু করে পুরো স্প্রে রুমে ছিটিয়ে দিচ্ছে। তরি এসে শামসকে প্রশ্ন করছে, আপনি আমার স্প্রে নষ্ট করছেন কেন? শামসের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। ফোনে কথা বলতে বলতেই সবটুকু পার্টি স্প্রে রুমে ছিটিয়ে দিয়েছে। পুরো ফ্লোর স্প্রের ফোমে ভর্তি হয়ে গেছে। রাগে তরি এসে চিৎকার করছে শামসের সামনে। শামস কোনো কথাও বলছে না, পাত্তাও দিচ্ছে না তরিকে। মেহেক হেসে যাচ্ছে।
কারণ তরির স্প্রে কোনো কাজেই লাগলো না। উল্টো স্প্রে ছিটানোর কারণে রুমটাও নষ্ট হয়েছে। শেহের শামসকে বকা দিচ্ছে রুম নষ্ট করার কারণে। শামস তরির স্প্রে নষ্ট করেছে অথচ মুখে কোনো কথাই বলছে না। এই অবস্থা দেখে তরির বেশ রাগ হয়েছে। তরি পরপর 2 গ্লাস পানি ছুঁড়ে মেরেছে শামসের গায়ে। শামস পেছনে সরে গেছে। এবার ফোমের স্প্রের উপরে পানি পড়ে পুরো রুম পিচ্ছল হয়ে গেছে। তরি আর শামস দুজনকেই বকা দিয়ে যাচ্ছে শেহের। সামিরা আর সামিরার মা চিৎকারের শব্দ শুনে দৌড়ে এসেছিল এ রুমে। কিন্তু ফ্লোর পিচ্ছিল থাকার কারণে স্লিপ কেটে পড়ে গিয়েছে দুজনই। শামসের বিষণ্ণ মুখেও হামি ফুটে উঠেছে এবার। কিছুক্ষণ আগেই তো শেহেরের সাজ নষ্ট করেছিল সামিরা। সামিরার মা আজও মেরেছিল শেহেরকে। মা, মেয়ে তো বেশ ভালোই সেজেগুজে ছিল এতক্ষণ। এবার দুজনেই স্প্রে মিশ্রিত পানিতে পড়ে ভিজে গেছে। শামস সামিরার দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলছে, নে তোরা দুজন এবার ফ্লোরে সাঁতার কাটতে থাক। প্রচণ্ড প্রতাপ ছড়িয়ে যাচ্ছে আজ সুরুজ মিয়া। সেই সকাল থেকে আলো দিয়ে এখনো ক্লান্ত হয়নি। দিবসের মাঝামাঝি পেরিয়ে গেলেও বড্ড তেজ এখনো সুরুজ মিয়ার। রোদের তেজ যেন কমতেই চাচ্ছে না। এমন তেজদীপ্ত দুপুরেই বরযাত্রী চলে এসেছে। সানান, সায়ন এখনো আসতে পারেনি। থানা শহর ফেলে দুজন চলে গেছে জেলা শহরের মার্কেটে। বিয়েতে দামি শাড়ি সানান দিতে চায় শেহেরকে। এদিকে বরযাত্রীর লোকেরা এসে বউ দেখতে চাচ্ছে। শেহেরকে দেখানো হচ্ছে না কাউকে। কাজী সাহেব চলে এসেছে। শেহের আছে এখনো অগোছালোই। খানিক বাদেই সানান, সায়ন চলে এসেছে শাড়ি নিয়ে। শাড়ির সাথে বিয়ের ওড়না সহ অন্যান্য জিনিসও এনেছে। শেহেরকে আবারও সাজানো হচ্ছে শেহেরের রুমে নিয়ে। সানান ভাবছে এটাই মোক্ষম সময় আমার দাবি আদায়ের। এক সিন্ধু দূরত্ব ঘুচাতে দাদির সাথে এখনই হিসেব কষতে হবে। এসব ভেবেই সানান চলে এসেছে দাদি মেহেরুন্নেছার রুমে। আজ বধূর সাজে থাকা শেহেরের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনেছে মেহেরুন্নেছা। শেহেরের বিয়ের দিনও স্বামীরা এমন করেছে শুনে মেহেরুন্নেছা নিঃশব্দে কাঁদছিল। সানান এসে বসেছে দাদির পাশে। দাদি চোখ মুছতেই সানান শান্তস্বরে বলছে, দাদি একটা কথা বলবো। বল। দাদি, আমরা তো তোমাকে দেখতে এসেছিলাম দেশে। জীবনে একবারের জন্য দাদিকে দেখার ইচ্ছে ছিল। তাই তো ছুটে এলাম লন্ডন থেকে। সানান, দাদি। সানান অনুতাপের সুরে বলছে, আমাদের দেশে আসার কারণে বিপদে পড়েছে শেহের। সে রাতে আমাদের সাথে এক বাড়িতে না থাকলে হয়তো এভাবে বিপদে পড়তে হতো না শেহেরকে। সানান, তুই ঠিকই ধরছস। দাদি দীর্ঘশ্বাস ছেড়ে। সানান আফসোসের সুরে বলছে, এখানে এসে যে বিয়ে করতে হবে এটা আমি কল্পনাও করিনি। মেহেরুন্নেছা ভীষণ চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করছে সানানকে, এইসব কেন কইতাছোস ভাই? শেহেররে তোর পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে। সানান, তাইলে এত কথা কস কেন আইজ তুই? দাদি, আমার একটা দাবি আছে দাদি। সানান গম্ভীর স্বরে, কি দাবি? দাদি। সানান আক্ষেপের সুরে বলছে, আমার বাবাকে হাজার মানুষের সামনে তুমি অপমান করে বের করে দিয়েছ। তাই না দাদি? হ্যাঁ, দাদি। নিজের ভুল স্বীকার করে হাজার মানুষের সামনে আমার বাবাকে তোমার মেনে নিতে হবে। যদি তুমি এভাবে মেনে নেয়ার ওয়াদা দিতে পারো তবেই তোমার শেহেরকে আমি বিয়ে করব। সানান, আওয়াজ ভারী হয়ে এসেছে মেহেরুন্নেছার, আমি তো তোর বাপের অপেক্ষাতেই এহনো বাইচা আছি। আমিও আন্দালিবরে মাইন্নাই নিতে চাই। এবার কঠোরতা এসেছে সানানের কণ্ঠে, শুধু মেনে নিতে চাইলে তো হবে না। ঠিক যেভাবে হাজার মানুষের সামনে বের করে দিয়েছ, সেভাবেই হাজার মানুষের সামনে ভুল স্বীকার করে মেনে নিতে হবে। সানান, হাজার মানুষ আমি কই পাইমু? দাদি, সে ব্যবস্থা আমি করব। তুমি শুধু ওয়াদা দাও। সানান আশ্বাসের সুরে। মেহেরুন্নেছার কণ্ঠেও কঠোরতা এসেছে, ভালো করে বল তো ভাই, শেহেরকে তোর পছন্দ হয় নাই? হয়েছে, খুব পছন্দ হয়েছে শেহেরকে। তবে শেহেরকে আমি যেমন কষ্ট থেকে মুক্তি দিতে চাই তেমনি আমার বাবা মাকেও কষ্ট থেকে মুক্তি দিতে চাই। সানান, আমিও কষ্ট থিকা মুক্তি পাইতেই চাই। দাদি, তাহলে তুমি ভুল স্বীকার করে নেয়ার ওয়াদা দিচ্ছ? সানান, হ্যাঁ, খুনিগুলার বুদ্ধিতে আন্দালিবরে আমি বাইর কইরা দিছিলাম। জীবনে আর কোনোদিন আমি সুখ পাই নাই। এখন প্রয়োজনে সবার সামনে নিজের ভুল স্বীকার কইরা মাফ চাইমু আমার ছেলের কাছে।
তারপরেও আন্দালিবরে আমি চাই। মেহেরুন্নেছা: ঠিক আছে, দূরত্ব তো তাহলে ঘুচেই যাবে, সম্পর্কও ঠিক হবে। তাই তোমার শেহেরকে গ্রহণ করতেও আমার আর কোনো বাধা রইল না। সানান: তুই তাড়াতাড়ি যা ভাই, সময় তো কম, ওরা ঝামেলা করতে পারে। দাদি: সানান উঠে চলে গেছে। দাদি মেহেরুন্নেছা সহ এ বাড়ির সবাই প্রথম প্রথম শুদ্ধ ভাষায় কথা বলতো 3 লন্ডন বয়ের সাথে। এখন একসাথে অনেক দিন থাকাতে সবাই আঞ্চলিক ভাষাতেই কথা বলছে। শুধু শেহের, মেহেক এখনো ব্যতিক্রম। ওরা দুজনই ভার্সিটিতে পড়ছে। তাছাড়া দুজনই যমজ 2 কাজিনকে পছন্দ করে। তাই লন্ডন বয়েদের সাথে তাল মিলিয়ে শেহের আর মেহেক শুদ্ধ কথাই বলছে। লন্ডনে যাওয়ার আগে সানানদের ফ্যামিলি ঢাকা শহরে ছিল। সুন্দর, শুদ্ধ কথার চর্চা ছিল তখন ওদের। এখনো সে ধারাই বজায় আছে লন্ডন বয়েদের মাঝে। লাল বেনারসিতে বউ সাজানো হয়েছে শেহেরকে। সোনালি পাড়ের লাল বেনারসির সাথে লন্ডন থেকে আনা গোল্ডের ভারী গহনা সেট পরেছে শেহের। এবার শেহের পেয়েছে বাঙালি বধূর সাজ। চেহারায় এসেছে মধুর লাজ, কপালেও এসেছে খুশির ভাঁজ। ওইদিকে সানান কিন্তু বর সাজেনি আজ। টি শার্ট আর প্যান্টেই আছে সানান। কারণ সানান বর সাজলে হয়তো ওরা অনেক কিছু টের পেয়ে যেত। টের পেয়ে আগে থেকেই সানানদের প্ল্যান নষ্ট করতে চাইতো। তাই সানান সাধারণভাবে পরিপাটি বেশেই আছে। শেহেরকে এখন ঘর থেকে বের করে আনা হয়েছে বড় স্টেজের কাছে। সানান ছিল স্টেজের ওখানেই। শেহেরকে স্টেজে মোকাম্মেলের পাশে না বসিয়ে একটু দূরে বসানোর নির্দেশ দিয়েছে সানান। শেহেরকে দূরেই বসানো হয়েছে। কাজী সাহেবও এসে বসেছেন। সবাই বিয়ের পর্ব শুরু করার তাগাদা দিচ্ছে। সানান একটি চেয়ার নিয়ে গিয়ে বসেছে মোকাম্মেলের সামনে। সবাইকে ডেকে স্টেজের কাছে নিয়ে গেছে শামস। একটি টেবিলে আগেই ল্যাপটপ এনে রেখেছে সায়ন। সানান ল্যাপটপে ভিডিও প্লে করেছে। গতকাল সন্ধ্যায় থানায় বসে করেছিল এ ভিডিও। ভিডিওতে দেখা যায় মোকাম্মেল বলছে যে ব্যবসার 10 লাখ টাকা আত্মসাৎ করেছে শেহেরের বড় ফুফা বাতেন আর চাচা সাদেক। সেই 10 লাখ টাকার বিনিময়ে সুন্দরী শেহেরকে তারা বিয়ে দেবে মোকাম্মেলের কাছে। গতকাল সন্ধ্যায় থানায় বসে পুলিশের সাথে প্ল্যান করেই ভিডিও করেছিল সানান। মোকাম্মেল কল্পনাও করতে পারেনি যে সানান ভিডিও করে নিয়ে এসেছে। মোকাম্মেলের ভিডিও দেখে বিয়ে বাড়িতে থাকা সবাই ছি ছি করছে। শেহেরের বড় ফুফা বাতেন, চাচা সাদেক এবং মোকাম্মেল তিনজনই ধিক্কার পেয়ে যাচ্ছে সবার কাছ থেকে। সানান এবার মোকাম্মেলকে প্রশ্ন করছে, শেহেরের বাবা কি আপনার টাকা আত্মসাৎ করেছে? না। মোকাম্মেল: শেহের আপনার কোনো ক্ষতি করেছে? সানান: না। মোকাম্মেল: শেহেরের বয়ফ্রেন্ড আপনার ব্যবসার টাকা নষ্ট করেছে? সানান: না। তাহলে আপনি শেহেরকে বিয়ে করতে চাচ্ছেন কেন? মোকাম্মেল হেসে হেসে বলছে, সমস্যা কি ডাক্তার ছাড়, আমার টাকা উসুল হইব, লগে সুন্দরী বউ পাইমু। আর আপনি এইসব কেন কইতাছেন ডাক্তার ছাড়? শেহেরের তো বাপই নাই, বয়ফ্রেন্ডও নাই, তাগো লগে আমার লেনদেন হইব কেমনে? শেহেরের বয়ফ্রেন্ড আছে, সে আপনার সাথে লেনদেন করেনি। শেহেরের মৃত বাবাও আপনার টাকা আত্মসাৎ করেনি। তাই শেহেরের বিয়েও আপনার সাথে হবে না। সানান একশ্বাসে বলছে। শামস এসে মোকাম্মেলকে বলছে, আমার ফুফা আর চাচা আপনার টাকা আত্মসাৎ করেছে। রূপম আপনার ব্যবসার টাকা নষ্ট করেছে। আপনি চাচার মেয়ে এবং রূপমের গার্লফ্রেন্ডকে গিয়ে বিয়ে করেন। মা রাহেলা বুঝতে পেরেছে যে সামিরার বিয়ের কথাই শামস বলছে। রাহেলা সাথে সাথে প্রতিবাদ করে বলে উঠেছে, রূপমের সাথে তো সামিরার প্রেম কবেই শেষ হয়ে গেছে। সামিরার এখন অন্য বয়ফ্রেন্ড আছে। সামিরা বিয়া করলে নতুন বয়ফ্রেন্ডরেই বিয়া করব। সামিরার নতুন বয়ফ্রেন্ডের কথা শুনে ভীষণ ক্ষেপেছে রূপম। ভীষণ মেজাজ দেখিয়ে সামিরাকে রূপম জিজ্ঞেস করছে, তোর নতুন বয়ফ্রেন্ড কে রে? আমার নতুন বয়ফ্রেন্ড হইছে সানান। সানানের সাথেই এখন প্রেম আমার। সামিরা। সামিরার মুখে সানানের কথা শুনে যেন ঝড়ের পূর্বাভাস পেয়ে গেছে শেহের। হঠাৎ ঝড়ের পূর্বাভাসে শেহের মুখ চেপে কেঁদে উঠেছে। সানানকেও যেন কালো মেঘের আধার ঘিরে ধরেছে। বিয়ে বাড়িতে উপস্থিত সব মানুষ বলছে, তাইলে বিয়া আইজ 2টা হোক। মোকাম্মেলের সাথে শেহেরের বিয়া হইব। আর সানান ডাক্তারের সাথে সামিরার বিয়া হইব। হ, আপনেরা ঠিকই কইছেন। সামিরার মা রাহেলা। খুব ভদ্র স্বভাবের ধৈর্যশীল একজন ছেলে সানান।
কিন্তু এমন পরিস্থিতিতে আজ আবার মেজাজ হারিয়েছে সানান। প্রচণ্ড মেজাজ নিয়ে সামিরাকে প্রশ্ন করছে সানান, এই হারামির বাচ্চাই, আমি তোর বয়ফ্রেন্ড হলাম কিভাবে রে? তোর সাথে আমার প্রেমই হলো কবে? সামিরা কিছু বলার আগেই শামস এসে সামিরাকে বলছে, এই জানোয়ারের বাচ্চাই, তুই না এতদিন আমার পিছু লেগেছিলি? আজ এসেছিস আমার ভাইয়ের নামে বদনাম দিতে? আমার প্রথম থেকেই সানানোরে পছন্দ হয়েছে। আপনের মতো খাটো পোলা পছন্দ করে কে? প্রথম থেকেই সানানের সাথে আমার প্রেম। সামিরা বলছে শামসকে, প্রেমের কি প্রমাণ আছে তোর কাছে? সানান দাঁতে দাঁত চেপে। সামিরা মোবাইল বের করে সানানের সাথে তার ছবি দেখাচ্ছে সবাইকে। সামিরার কাছ থেকে মোবাইল নিয়ে সবাই ছবি দেখছে। সানান একজনের হাত থেকে সামিরার মোবাইলটা নিজের হাতে নিয়েছে। তাকিয়ে দেখে গতকাল সন্ধ্যায় শেহেরের কপালে সানানের হলুদ ছুঁয়ে দেয়ার ছবি এগুলো। সামিরা এমনভাবে এডিট করেছে যেন মনে হচ্ছে সানান ওর দিকে ঝুঁকে কপালে কিছু দিয়ে দিচ্ছে। শেহেরকে হলুদ ছুঁয়ে দেওয়ার সময় সানানের চোখে মুখে ভালোবাসার ছাপ ছিল। সামিরা এডিট করে শেহেরের জায়গায় নিজেকে বসিয়ে দিয়েছে। তাই এই এডিট করা ছবিতেও সানানের চোখে মুখে সামিরার প্রতি ভালোবাসার ছাপ দেখা যাচ্ছে। সানান সামিরার মোবাইল হাতে রেখেই শামসকে বলেছে ঘর থেকে ডাটা কেবল নিয়ে আসার জন্য। মিনিট দুয়েকের মধ্যেই শামস ডাটা কেবল নিয়ে এসেছে। সানান ল্যাপটপে মোবাইল সংযোগ দিয়ে ছবি জুম করে সবাইকে দেখিয়ে দিয়েছে যে এটা এডিট করা ছবি। সেই সাথে শেহেরের কপালে হলুদ ছোঁয়া দেয়ার আসল ছবিও সায়নের কাছে ছিল। সায়ন শেহেরের পাশে হলুদে বসতে না পেরে গতকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিল। সেই অরিজিনাল ছবিও সানান ল্যাপটপে দেখিয়ে দিয়েছে সবাইকে। শামস এসেই সামিরার গালে এক চড় মেরে বলছে, কি করে হলো তোর এত সাহস? আমার ভাইয়ের নামে বদনাম দিচ্ছিস? সানানের হাত থেকে সামিরার মোবাইল কেড়ে নিতে চেয়েছে শামস। কিন্তু সানান দিতে চায়নি। কারণ সানান জানে মোবাইলে থাকা সামিরার সব ব্যক্তিগত ছবি, ভিডিও পাবলিকলি দেখিয়ে শামস ইজ্জত বিসর্জন দিয়ে দেবে সামিরার। সানান মোবাইলটা চাচা সাদেক আহমেদের হাতে ফেরত দিতেই শামস মোবাইল কেড়ে নিয়েছে চাচার হাত থেকে। শামস মোবাইল নিয়ে মিনিট দুয়েকের মাঝেই সামিরার ব্যক্তিগত ভিডিও বের করে ফেলেছে। তারপরে রূপমারা সামিরার একটি ঘনিষ্ঠ ভিডিও ছেড়ে দিয়েছে ল্যাপটপে। কিছুক্ষণ ভিডিও চলার পরে শামস সবার উদ্দেশ্যে বলে উঠেছে, এর থেকে অন্তরঙ্গ ভিডিও সামিরার মোবাইলে আছে। কিন্তু আমি ভদ্র ছেলে বলে সেগুলো প্লে করলাম না। সবাই এবার বুঝতে পেরেছে সামিরার প্রেম হচ্ছে রূপমের সাথে। চক্রান্ত করে সানানকে ফাঁসাতে চেয়েছিল সামিরা। সবাই ছি ছি করছে সামিরাকে। রূপম এসে সামিরার গালে চড় দিয়ে বলছে, নিজের চরিত্রে বদনাম দিয়া অন্যেরে বিপদে ফেলতে চাইছোস। আমার সাথে প্রেম কইরা, নষ্টামি কইরা এখন আরেকজনের বউ হইতে চাস? আমি তো ভাবছিলাম তুই সত্যই আমারে ভালোবাসোস। আমি সত্যিই তোমারে ভালোবাসি। সামিরা কেঁদে কেঁদে এবার ভালোবাসার কথা বলতেই রূপম আরেক চড় দিয়েছে সামিরার গালে। সামিরা ভয়ে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সানান এবার মোকাম্মেলকে বলছে, মোকাম্মেল, যারা টাকা খেয়েছে আপনি গিয়ে তাদেরকে মোকাবেলা করুন। আমায় এখন একটু শান্তিতে বিয়ে করতে দিন তো। মোকাম্মেলকে হাত ধরে বর স্টেজ থেকে উঠিয়ে দিয়েছে সানান। শেহেরকে হাত ধরে এনে বসিয়েছে নিজের পাশে। শেহেরের মুখ পানে চেয়ে ফিসফিস করে বলছে, বাঙালি বউ বুঝি এত রূপসী হয়? আমি তো পাগল হয়ে যাচ্ছি। শেহের লাজনম্র হাসি দিয়েছে। সানান কাজী সাহেবকে বলছে, বিয়ে পড়ানো শুরু করুন। ওইদিকে আলিয়া, রাহেলা তুমুল ঝগড়া লেগে গেছে। বড় ফুফু আলিয়া রাহেলাকে বলছে, তোর মাইয়া বিলাতি পোলাপা আমার পুতেরে অস্বীকার করল। ফান্দে ফালা মাইনসের কাছে বিয়া বইতে চাইল আমার রূপমের সামনে। রাহেলা আলিয়াকে বলছে, আপা, স্বামীরায় আপনের পোলারেই ভালোবাসে। ওর একটু লন্ডন যাওয়ার শখ হয়েছিল তো। তাই ভুল হয়ে গেছে। তোর লুচ্চা মাইয়ার কোনো কথাই আমার কাছে আর কইবি না তুই। আলেয়া। মোকাম্মেল গিয়ে বাতেন আর সাদেকের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে 10 লাখ টাকা ফেরত চাচ্ছে। এখনই তার টাকা পরিশোধ করতে হবে। নয়তো সে এ বাড়ি থেকে যাবেই না। শেষে বাতেন সামিরাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে মোকাম্মেলকে। এবার সাদেকের সাথে বাতেনের ঝগড়া লেগে গেছে। সাদেক তার মেয়ে সামিরাকে মোকাম্মেলের সাথে বিয়ে দেবে না।
উপস্থিত পাবলিক সাদেককে ভীষণ ধমকাচ্ছে, নিজের ঋণ পরিশোধ করতে এতিম ভাতিজিরে মোকাম্মেলের সাথে বিয়া দিতে চাইলেন। এখন নিজের মাইয়ারে বিয়া দিতে পারবেন না কেন? এবার আপনের মাইয়া স্বামীরারেই মোকাম্মেলের সাথে বিয়া দিবেন ঋণের দায়। মোকাম্মেল সাথে সাথে বলছে, স্বামীরারে বিয়া করলেও আমি 10 লাখ টাকার দাবি ছাড়মু না। হয়তো আর সুন্দরী না, তারপর খারাপ মাইয়া, আরেকজনের সাথে নষ্টামি করছে, অরে বিয়া কইরা টাকার দাবি ছাড়মু কেন? মানুষের অপমানে সাদেক আহমেদ প্রায় কান্না করে দিচ্ছিল। ওইদিকে সামিরা আর স্বামীরার মাকেও মানুষ যাচ্ছে তাই বলে যাচ্ছিল। মোকাম্মেলের সাথে বিয়ে দেবে বলে স্বামীরাকে ঘরেও যেতে দেয়া হচ্ছে না। ওইদিকে শেহেরের সাথে সানানের বিয়ে পড়ানো হচ্ছে। মেহেরুন্নেছাকে হুইল চেয়ারে করে স্টেজের এখানে নিয়ে এসেছে সায়ন। মোকাম্মেলকে মোকাবেলা করতে গিয়ে সাদেক, বাতেন, রাহেলা, আলেয়া কেউ এদিকের খবর রাখেনি। ঝামেলা করতেও আসছে না ওরা। মেহেকের বাবা, মা সানানদের সাথেই আছে। শেহেরের দাদি, নানিও এখানেই আছে। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। বিয়ে পড়ানো শুরু করতেই লাজরাঙা হাসি ফুটে উঠেছে শেহেরের অধরে। শেহেরের অবস্থা দেখে সানানও মুখ টিপে হাসছে। এর মধ্যে সায়ন বলছে, শেহের, আগে কবুল পড়ে নাও তো, তারপরে বিয়ের খুশিতে হেসো। সায়নের কথা শুনে শেহের আরো হাসছে। শুধু দাদি কান্না করেছিল। এ কান্না খুশির কান্না। এসবের মাঝেই বিয়ে পড়ানো হয়ে গেছে সানান শেহেরের। ওইদিকে সাদেক, বাতেনের তুমুল গন্ডগোল চলছে মোকাম্মেলের লোকদের সাথে। দাদিকে নিয়ে ঘরের দিকে রওয়ানা করেছে সানান। শেহেরকেও ডেকে সাথে আসার ইশারা দিয়েছে ছেলেটা। মেহেক আর তরিও চলে এসেছে। সায়ন চলে গেছে গন্ডগোলের ওখানে। সায়ন গিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বলছে, স্বামীরাকে আমার চাচা পালক এনেছে। স্বামীরা এখন এই ফ্যামিলিরই মেয়ে। আমার চাচার ঋণের দায়ে তার মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। চাচা শীঘ্রই ঋণ শোধ করে দেবে। শামস টেনে নিয়ে প্রতিবাদ করছে সায়নকে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? এই স্বামীরা মেয়েটাকে আজকে সেইভ করলে ও কালকে আমাদেরই ক্ষতি করবে। তুই চুপ কর। আমরা একটা মেয়ের এভাবে ক্ষতি হতে দিতে পারি না। সায়ন। শামস দৌড়াতে দৌড়াতে এসেছে সানানের কাছে। এসে দেখে সানান দাদিকে বিছানায় শুইয়ে দিচ্ছে। শামস এসেই সানানকে সায়নের ঘটনা বলেছে। সানান দাদিকে রেখেই চলে এসেছে গন্ডগোলের ওখানে। শামসের কাছ থেকে ঘটনা শুনে এসেছে বলে পরিস্থিতি মোকাবেলা করতে সমস্যা হচ্ছে না সানানের। এসেই সবার উদ্দেশ্যে সানান বলছে, সায়ন যা বলেছে সেটাই ঠিক আছে। টাকার বিনিময়ে স্বামীরাকে বিয়ে দিলে এ বাড়ির ইজ্জত যাবে। মোকাম্মেলের সাথে স্বামীরার বিয়ে হবে না। আজ ভিডিও দেখে সবাই তো জেনে গেছে চাচা আর ফুফার টাকা আত্মসাতের ঘটনা। তাই চাচা আর ফুফা এমনিতেই মোকাম্মেলের টাকা ফেরত দিতে বাধ্য হবে। শামস দুভাইকে টেনে নিয়ে বলছে, তোমরা ভুল করছো। স্বামীরা একটা শয়তান। আর শয়তান কখনো ভালো হয় না। চুপ কর তুই। মেয়েটাকে এভাবে বিক্রি করে দেব। সানান ধমকেছে শামসকে। সায়ন, সানানের কথা পাবলিক মেনে নিয়েছে। কিন্তু পাবলিক দুই যমজ ডাক্তারকে শর্ত দিয়েছে যে কয়েক সপ্তাহ ওরা বাংলাদেশে আছে, এই সময়টায় ফ্রিতে কিছু রোগী দেখার জন্য। ওরাও রাজি হয়েছে সপ্তাহে দুদিন বিনামূল্যে রোগী দেখবে। তাছাড়া বাংলাদেশে আর 3 সপ্তাহ থাকবে ওরা। এ সময় এলাকার মানুষের যদি উপকার হয় তাতে দোষ কি? সানান, সায়নের কথায় মোকাম্মেলকে নিয়ে ওই পক্ষের সবাই ফিরে যেতে রাজি হয়েছে। সানান তাদেরকে অনুরোধ করেছে এ বাড়ি থেকে খেয়ে যাবার জন্য। ওরাও খেয়ে যেতে রাজি হয়েছে। সাদেক ক্ষিপ্র গতিতে চলে এসেছে সামিরা আর রাহেলার সামনে। এসেই স্বামীরাকে চর দিয়ে চিৎকার করে বলছে, দেখছোস দেখছোস আমার ভাতিজাগুলারে। তুই এত কাহিনী করার পরেও তোর পক্ষে আইসা কথা কইছে। তোরে বাঁচাইছে। আর তুই। আমার ভাতিজারা প্রথমবার বাড়িতে আইছে। এর মধ্যেই বদনাম উঠা দিলি। সানান এসে চাচাকে বলছে, চাচা চুপ করেন তো। স্বামীরা ছোট, হয়তো বুঝতে পারেনি। সাদেক ভীষণ রাগের সাথে বলছে, তুই আমারে কি কইতে চাস সানান? হয় কি সে ছোট? কেমনে পারল তোর নামে বদনাম দিতে? আমি এসব ভুলে যাব চাচা। সানান। সাদেক কেঁদে কেঁদে সানানকে বলছে, জানোস বাপ, এই পালক মাইয়া আমি আনতে চাই নাই। ভাতিজি শেহেররেই আমি মাইয়া মনে করছিলাম। রাহেলায় শেহেররে অবাক হইত। শেহেররে বাদ দিয়া পালক বাচ্চা আনার জন্য আমার মাথা নষ্ট করছিল রাহেলায়।
রাহেলার বাড়াবাড়ির কারণে আমি পালক মাইয়া আনতে বাধ্য হয়েছিলাম। এখন তো দেহি অরাই অপা। রাহেলায় অপা। অর এই পালক মাইয়া অপা। আমি কি করছি? আমারে দোষ দেও কেন? রাহেলা সাদেককে বলছে। তুই একটা কথাও কইবি না। তোর মাইয়ারে ঠিক করবি, তুই নিজেও ঠিক হয়া চলবি। নাইলে তোগো মা, ছি দুইডারে আমি ঘর দিয়া বাইর কইরা দিমু। সাদেক। থাক চাচা, চাচিকে বকবেন না। সানান। জানোস, আলেয়া আফার লগে ওরা মা, ছি দুইজন পরামর্শ কইরা শেহেরের জৈন্য মোকাম্মেলরে ঠিক করছে। ওরা সবাই আমারে জোর কইরা এই বিয়াতে রাজি করাইছে। সাদেক। থাক চাচা, আর কিছু বলার দরকার নেই। সানান। আইজ আমি সব কইমু। সব মাইনষের সামনেই এখন কয়া দিমু। ওরা সারা জীবন অপাকয়া শেহের রে জ্বালাইছে, অগলগে আমিও শেহের রে জ্বালাইছি। আইজ তো প্রমাণ হইছে কে আর কারা অপা। শত শত মানুষের সামনে তোর নামে বদনাম উঠা দিয়া বিয়া বইতে আইছে স্বামীরায়। বিয়া তো বইতে পারেই নাই। উল্টা সবাইর সামনে বেইজ্জতি হইছে। অপা না হইলে কি এমন হয়? শেহেরের তো বিয়া হয়া গেছে তোর মতো একজন বিলাতি ডাক্তারের লগে। ওরা তো শেহেরের গহনা চুরি করছে, বিয়ার সাজ নষ্ট করছে। তারপরেও তো শেহেরের সম্মানের সাথেই বিয়া হইছে। আইজ আমি বুঝছি শেহের কোনোদিনও অপা ছিল না। অপা ওরাই অপা। কান্না শুরু করে দিয়েছে চাচা সাদেক আহমেদ। সায়ন গিয়ে চাচার কাঁধে হাত দিয়ে বলছে, থাক চাচা, শান্ত হন। আর কিছু বলার দরকার নেই। বাজান, আমার নিজের সন্তান নাই। তোরাই আমার রক্ত। তোগো বাপের লগেও আমার তেমন শত্রুতা নাই। তোর বাপের লগে শত্রুতা আলেয়া আফার। মাঝখান দিয়া আমি সবাইর বুদ্ধিতে তোগো লগে খারাপ ব্যবহার করছি। তোরা আমারে মাফ কইরা দিস বাজান। সাদেক। কিছুক্ষণ পরে মোকাম্মেলের ফ্যামিলি খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। এভাবে শেহেরের বিয়ে ঠিক করাই পাবলিক চরম অপমান করেছে শেহেরের বড় ফুফু, ফুফাকে। ওইদিকে স্বামীরার মা রাহেলার সাথেও ঝগড়া হয়েছে বড় ফুফু আলেয়ার। পাবলিকের অপমানে অতিষ্ঠ হয়ে বড় ফুফা, ফুফু ছেলে রূপসহ বাড়ি ফিরে গেছে। এ বাড়ির সবাই লাঞ্চ করবে এখন। সানান, শেহের, সায়ন, মেহেক, শামস, তরি ওরা সবাই একটি টেবিলে বসেছে। শেহের উঠে একসাথে খাওয়ার জন্য স্বামীরাকে ডাকতে গেছে। কিন্তু রুমের বাইরে থেকেই শেহের শুনতে পেয়েছে নানির কণ্ঠস্বর। নানি বকছে রাহেলাকে, আমি কইছিলাম না, তোর এই পালক মাইয়াই খারাপ। তুই সারা জীবন কইছস শেহের খারাপ। আইজ তো প্রমাণ হইছে কে খারাপ। মরা বইনের এতিম মাইয়াডারে তুই সারা জীবন কষ্ট দিছস। আইজ আল্লায় তোর বিচার করছে। সমাজে বেইজ্জতি হইছস তুই। রাহেলা কোনো জবাব দিচ্ছে না। কেঁদে যাচ্ছে স্বামীরার সাথে। শেহের স্বামীরা ডেকে রুমের ভেতরে প্রবেশ করেছে। স্বামীরাকে একসাথে খাওয়ার জন্য অনুরোধ করেছে শেহের। কিন্তু স্বামীরা খেতে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তাই শেহের ফিরে এসেছে আবারও সবার কাছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। শুধু সানান অপেক্ষা করছিল শেহেরের জন্য। শেহের আসতেই নিজের পাশে বসার ইশারা দিয়েছে সানান। শেহের বসে শাড়ি ঠিক করে নিয়েছে। সানান পিঠের উপর দিয়ে শেহেরের কাঁধে বাম হাত দিয়েছে। আর ডান হাতে নিজের প্লেট থেকে শেহেরের মুখে এক লোকমা খাবার তুলে দিয়েছে। খাবার চিবুতে চিবুতেই শেহেরের কপল বেয়ে নেমে এসেছে আখিজল। কারণ শেহেরকে কেউ কোনোদিন মুখে তুলে খাইয়ে দিয়েছে এমন কোনো স্মৃতি নেই শেহেরের। যেহেতু দাদি পেলেছে সেহেতু খুব ছোটবেলায় দাদি ঠিকই মুখে তুলে খাইয়ে দিয়েছিল। কিন্তু সে ছোটবেলার কোনো স্মৃতি নেই এখন শেহেরের মানসপটে। আজ সানান মুখে খাবার তুলে দিতেই যেন এক অজানা অনুভূতি হচ্ছে শেহেরের। অশ্রু বিসর্জন দিতে দেখে সানান জিজ্ঞেস করছে, কাঁদছো কেন শেহের? শেহের চুপ করে আছে। কপল বেয়ে গড়ানো আখিজল মুছে নিজেকে স্বাভাবিক করে নিয়েছে শেহের। সানান পরপর কয়েক লোকমা খাবার তুলে দিয়েছে শেহেরের মুখে। তারপর শেহেরের অনুরোধে নিজের খাবারে মনোযোগী হয়েছে। এদিকে ঘটে গেছে অন্য ঘটনা। সানান শেহেরের মুখে খাবার তুলে দিচ্ছে দেখে মেহেক সায়নকে বলছে, আপনিও আমাকে একটু খাইয়ে দিন না। সায়ন এক ধমক দিয়ে বলছে, বেহা, কপিবাজ মেয়ে কোথাকার। সারদিন অন্যকে নকল করার ধান্দায় থাকে। ওইদিকে তরি গিয়ে বসেছিল শামসের পাশে। তরি ভীষণ দুষ্ট কিন্তু মেহেকের মতো কাউকে অনুকরণ করে না। শামস আর তরির মাঝখানে একটি ফাঁকা চেয়ার আছে। তরি একটু গ্যাপ রেখেই বসেছে। কিন্তু দুষ্ট তরি শামসকে বেয়াই বেয়াই ডেকে বিভিন্ন কথা বলে যাচ্ছে।
শামস পাত্তাই দিচ্ছে না। একবার ফিরেও তাকায়নি। মেয়ে মানুষের দিকে কি করে ফিরে তাকাবে শামস? শামস তো আছে এখন মহা দুঃখে। মনে যে লেগেছিল রং, রং এনেছিল প্রেমের ঢং। আজ মনে হয় সবই ছিল সম। সেই সব রং, রং মনকে শুধু দিয়ে গেছে কিছু জং। হ্যাঁ, জং ধরেছে শামসের মনে। এ জঙে ধরা মন নিয়ে দুষ্টুমিও যে ভালো লাগছে না শামসের। তাই শামস ইগনোর করে যাচ্ছে তরির দুষ্টুমিকে। কিন্তু শামস এভাবে ইগনোর করাই তরির প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা। তাই বেয়াই শামসকে একটি কঠিন শিক্ষা দিতে চায় তরি। খাওয়া শেষে উঠে যাওয়ার সময় তরি শামসের মাথায় সফট ড্রিঙ্কস ঢেলে দিয়েছে। শামস রাগে চিৎকার করে উঠেছে, হোয়াট দ্য হেল। তরি দুষ্ট হেসে বলছে, এই তো বেয়াইয়ের মুখ থেকে কথা বের হয়েছে। শামসকে কথাটা বলেই তরি চলে গেছে বেসিনে। হাত ধুয়ে ওয়াশরুমে ঢুকেছে। শামস দৌড়ে গিয়ে বাইরে থেকে ওয়াশরুম আটকে দিয়ে সবাইকে বলেছে, আজ কেউ খুলবা না ওকে। সবাই অন্য ওয়াশরুম ব্যবহার করবা। এখানে আসার পর থেকে খুব বেশি বাড়াবাড়ি করে যাচ্ছে এই মেয়েটা। এদিকে সানান খাওয়া শেষে দাদির রুমে চলে গেছে। শেহের আর মেহেক হাত ধুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। মেহেক শেহেরকে জিজ্ঞেস করছে, সানান ভাইয়াকে আজ থেকে তুমি করে ডাকবি নাকি? আমি জানি না তো। শেহের মৃদু হেসে, তুমি করেই বলিস। তাহলে ভালো শোনাবে। মেহেক মেহেক চলে গেছে হাত মুছতে। শেহের দাদির রুমে এসেছে। কিছুক্ষণ বসে থেকে সানানের সামনেই দাদিকে প্রশ্ন করছে, দাদি, আমি কি বউয়ের সাজেই থাকবো? নাকি শাড়ি, গহনা সব খুলে ফেলবো? দাদি তাকিয়েছে সানানের মুখপানে। সানান স্নিগ্ধ হেসে বলছে, না ম্যাডাম, আপনি এসব খুলে এখন সাধারণ পোশাক পরে নিন। শেহের কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থেকেছিল। অজানা ভাবনা গ্রাস করেছিল শেহেরকে। শেহের এখন উঠে চলে যাচ্ছে নিজের রুমের দিকে। সানানও বেরিয়ে এসেছে দাদির রুম থেকে। শেহের নিজের রুমে ঢুকে শাড়ি চেঞ্জ করার চিন্তা করেছিল। কিন্তু সানান এসে দাঁড়িয়েছে শেহেরের রুমের সামনে। শেহের মাথা নিচু করেই প্রশ্ন করছে, কিছু বলবেন? হ্যাঁ, একটু কথা ছিল। ভেতরে আসবো? সানান, আসুন। শেহের। সানান দরজা ভিড়িয়ে দিয়ে ভেতরে এসেছে। বিছানার সামনে চেয়ার টেনে বসেছে। শেহের মুখোমুখি বসে আছে বিছানার পাশে। সানান ধীরস্বরে প্রশ্ন করছে, আমার মায়ের নাম জানো? শেহের মাথা নিচু করেই উত্তর দিয়েছে, জানি, মায়া। তোমার সাথে মায়ের কি সম্পর্ক সেটা জানো? সানান। শেহের অকপটে উত্তর দিচ্ছে, জানি, আজ তো নতুন একটা সম্পর্ক হলো। আর আগের দুটো সম্পর্ক ছিল। প্রথমত, তিনি আমার বড় চাচি ছিলেন। দ্বিতীয়ত, মায়া আন্টি সম্পর্কে আমার ফুপি হয়। আমার বাবার আপন ফুফাতো বোন তিনি। হ্যাঁ, আমি এটাই জানতে চেয়েছিলাম। এ বাড়ি হচ্ছে আমার মায়ের নানা বাড়ি। সানান। আমি জানি। আমার দাদার একমাত্র বোন ছিলেন আপনার নানি। আর মায়া আন্টি দাদার একমাত্র ভাগ্নি। শেহের। শোনো, তোমার সাথে কিন্তু আমার মায়ের কখনো দেখা হয়নি, কথাও হয়নি। তাই মায়া আন্টি নয়। আমার মাকে মা ডাকবে। ঠিক আছে। শেহের। হঠাৎ শেহেরের মনে পড়েছে মেহেকের বলে দেয়া কথা। মেহেক তুমি করে ডাকতে বলেছিল সানানকে। শেহের মাথা নিচু করেই মৃদু লাজরাঙা স্বরে সানানকে প্রশ্ন করছে, আমি কি আজ থেকে আপনাকে তুমি করে ডাকবো? কেন? তুমি করে ডাকার খুব শখ নাকি? দুষ্ট হেসে পাল্টা প্রশ্ন করেছে সানান। শেহের বেশ লজ্জা পেয়েছে এমন পাল্টা প্রশ্ন শুনে। শুধুই মেহেকের কথায় গায়ে পড়ে এমন একটা প্রশ্ন করে বসেছে। নয়তো এমন আগ বাড়িয়ে এসব কখনোই বলতো না শেহের। বেশ বিব্রত হয়ে হাতের তালু ঘষে যাচ্ছিল শেহের। সানান শেহেরের অবস্থা বুঝতে পেরে বলছে, সমস্যা নেই, স্বামীকে তুমি করে তো বলতেই পারো। কিছুক্ষণের জন্য নীরবতা চলে এসেছে কক্ষে। ওরাও ভাবনার মাঝেই আছে। সানানের বয়স যখন 17 তখন ওরা বাংলাদেশ থেকে লন্ডনে চলে যায়। বাবা ডাক্তার আন্দালিব আহমেদ আগে থেকেই লন্ডনে ছিলেন। হয়তো পেশায় ডাক্তার ছিলেন বলেই এত সহজে ফ্যামিলি নিয়ে যেতে পেরেছেন। 11 বছর ধরে লন্ডনে আছে সানানরা। এই 11 বছরের বিলাতি জীবনে বাংলাদেশি কমিউনিটিতেই ওরা থেকেছে। তাছাড়া তার সাথে রয়েছে জন্ম থেকে 17 বছর বয়স পর্যন্ত বাংলাদেশে থাকার অভিজ্ঞতা। তাই বাঙালি আচারাচরণেই অভ্যস্ত সানান। এই যে এখন বাঙালি বধূর মনের অবস্থাও বুঝতে পেরেছে সানান।
শেহেরকে মাথা নিচু করে থাকতে দেখে কিছুটা নরম সুরে বলছে, কি হয়েছে গো? এভাবে চুপ হয়ে গেছো কেন? হ্যাঁ। শেহেরের মুখে কোনো কথা নেই। এমনিতেই আগ বাড়িয়ে তুমি করে বলার অনুমতি চাইতে গিয়ে লজ্জা পেয়েছে বেচারি। এখন আর আগ বাড়িয়ে নতুন কিছু বলতে চায় না সে। সানান নিজেই কথা শুরু করেছে। আক্ষেপের সুরে সানান বলছে, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে মনের মতো করে বউ সাজার। বিয়ের দিনে নিজের বরকে বরের সাজেই দেখতে চায় মেয়েরা। তুমিও তো এমনই চাইতে, তাই না? শেহের উপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানাচ্ছে। সানান বলছে, বড্ড ইচ্ছে ছিল বর সাজার। বাসর সাজানোরও ইচ্ছে ছিল। তাহলে এসবের ব্যবস্থা করেননি কেন? শেহের, আর বলো না, কয়েক বছর ধরেই শামস এক ব্রিটিশ মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছিল। মেয়েটা বয়সে ওর থেকে বড় ছিল। শামস তো এখনো পড়াশোনা করছে। ওই মেয়ে বিজনেস করছে। ভবিষ্যতে বিয়ে করে মেয়েটার সাথে সংসার করতে চেয়েছিল শামস। কিন্তু গতকাল মেয়েটা ওকে রিজেক্ট করলো। খুব দুঃখজনক। কিন্তু আমাদের বাসর ঘরের সাথে শামস ভাইয়ার এই ছ্যাঁকা খাওয়ার সম্পর্ক কি? শেহের, আমাদের বাসর সাজানোর জন্য সায়ন দায়িত্ব দিয়েছিল শামসকে। আমাদের তো গোপন প্ল্যানে বিয়ে হয়েছে। তাই ধরা খেয়ে যাওয়ার ভয় আগে থেকে এসবের প্রস্তুতি নিতে পারিনি, কারো কাছে সাহায্যও চাইতে পারিনি। আর এখন তো শামসের মনের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, খারাপ হবারই কথা। শেহের, সানান ধীরে ধীরে বলছে, এখানে কারা ঘর সাজানোর দায়িত্ব নেয় সেটা আমি এখনো খোঁজ নিতে পারিনি। শামসের মন খারাপ সত্ত্বেও ভেবেছিলাম তোমার বিয়ের স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু মাঝখানে সামিরা এসে পুরো প্ল্যানে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। মনটাই নষ্ট করে দিয়েছে আমার। হ্যাঁ, সামিরার ঘটনার কারণে এখন ঘরের সবারই মন খারাপ হয়ে আছে। একদিকে ঋণ শোধ হিসেবে আমার বিয়ে ঠিক করাই চাচা অপমানিত হয়েছে। অন্যদিকে সামিরার কারণে চাচা, চাচি সহ সামিরা নিজেও অপমানিত হয়েছে। আবার এদিকে শামস ভাইয়ার তো নিজের ইস্যুতেই মন খারাপ। এই পরিস্থিতিতে আজ আপনার বাসর ঘরটোর কিছু সাজাতে হবে না। শেহের একশ্বাসে বলেছে। তোমার মন খারাপ হবে না? সানান, আগ্রহের সাথে। না, মন খারাপ হবে না। আজ আমি জীবনের সবচেয়ে বেশি খুশি। অথচ আমার বাড়িটা এখনো থমথমে। এই পরিস্থিতিতে বাসর করলেও ভালো লাগবে না। শেহের, হ্যাঁ, ঠিক বলেছ। কিছুদিন সময় নেওয়া উচিত। তাছাড়া তুমি নিজেও এখনো ছোট। সানান, আমি বেশি ছোট না। আমার বয়স 20 বছর। শেহের, ও আচ্ছা, 20 বছরে বুড়ি হয়ে গেছো তাহলে। তা বুড়ি শুনে রাখো, আমার কিন্তু শ্বশুর, শাশুড়ি, শালাশালি কিছু নেই। জামাই আদর অন্য কেউ করতে পারবে না। আমার বউকেই কিন্তু বেশি বেশি আদর করে সব আদর যত্ন পুষিয়ে দিতে হবে। সানান হেসে হেসে বলছে। শেহেরও কথায় কম যায় না। সাথে সাথেই বলে দিয়েছে, আমি কিন্তু বাবা, মা, ভাই, বোন কারো ভালোবাসাই পাইনি। ভালোবাসার খরায় আছি আমি। আমার জামাইকেই কিন্তু সব ভালোবাসা পুষিয়ে দিতে হবে। ভালোবাসা অঢেল দেয়া যাবে। সানান, ইসোস, ভালোবাসার খনি আছে বুঝি আপনার? শেহের, সানান অবাকের সুরে বলছে, খনি? এত ছোট ভালোবাসা? আমি তো এক আকাশ ভালোবাসা রেখেছি তোমার জন্য। আপনার ভালোবাসার আকাশে কখনো মেঘ যেন না আসে। আর যেন না আসে বজ্রাঘাত। ওই আকাশে আমি একাই পরী হয়ে ঘুরতে চাই। কোনো মেঘও আসবে না। আর আসবে না কোনো বজ্রপাতও। আপনি পরী হয়েই ঘুরতে পারবেন। তবে পরী হয়ে আমার ঘাড় মটকাবার চিন্তা করবেন না কিন্তু। সানান, ঘাড় অলরেডি মটকে দিয়েছি। এবার হাড় মটকাবার পালা। শেহের, তাই নাকি? সানান, জীবনটাই তোমাকে দিয়ে দিয়েছি। তোমার মতো করে সাজিয়ে নিও। সানান, সানান চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। হঠাৎ শেহেরকে বলছে, তোমাকে বউয়ের সাজে কিন্তু বেশ সুন্দর লাগছে। শেহের আফসোসের সুরে বলছে, জানি না কেমন লাগছে আমায়। তবে শাড়ি আনার পরে তাড়াহুড়ো করে সব করেছে তো, নয়তো আরো সুন্দর লাগতো। তাই, আমার কিন্তু এখনো বেশ ভালো লাগছে তোমায়। তা ম্যাডাম, একটু দাঁড়াতে পারবেন আমার পাশে? পারবো। কিন্তু কেন? শেহের, সানান আক্ষেপের সুরে বলছে, তোমার সাথে কয়েকটা ছবি তুলব। গন্ডগোলের কারণে ঠিকভাবে দুটো ছবিও তোলা হয়নি আমাদের বিয়ের। শেহের উঠে দাঁড়িয়েছে। সানান মোবাইলে সেলফি তুলছে শেহেরের পাশে দাঁড়িয়ে। কয়েকটা ছবি তোলার পরে মোবাইল পকেটে রেখে দিয়েছে।
শেহের চলে যাচ্ছিল আবার বিছানার দিকে। সানান হাত টেনে ধরে ঘোরলাগা কণ্ঠে বলছে, কই যাও হ্যাঁ। শেহের সলজ্জ হেসে মাথা নিচু করে আছে। সানান সহসাই জড়িয়ে ধরেছে শেহেরকে। হঠাৎ সানানের এমন আচরণে শেহের হচ্ছে শিহরিত, কম্পিত আর দ্বিধান্বিত। সানান নিজের অধর ছুঁয়ে দিয়েছে শেহেরের ললাটে। চুম্বন এঁকে দিয়েছে সহসাই। প্রথম ভালোবাসার স্পর্শ পেয়ে শেহেরের মন যেন আজ রোমাঞ্চিত। হয়তো সানানের মন মানেনি ক্ষণ, তাই সহসাই এসেছে ভালোবাসার লগন। কিন্তু এ লগন দীর্ঘস্থায়ী নয়। খানিক বাদেই সানান নিজের থেকে ছাড়িয়ে দিয়েছে শেহেরকে। প্রস্থান করার আগে বলে গেছে, নাও, শাড়ি পাল্টে ফ্রেশ হয়ে নাও। তারপরে একটু রেস্ট নিও। হয়তো খুব টেনশনে কদিন ভালো ঘুমাতেও পারোনি। কথাগুলো বলে সানান বেরিয়ে গেছে রুম থেকে। শেহের বসে আছে চুপচাপ। ভাবছে হঠাৎই কি সুখ এলো আমার জীবনে। এটা কি সত্যিই সুখের পূর্বাভাস? জীবনে সুখের দেখা পায়নি শেহের। দেখা পাবেই বা কিভাবে? সুখ তো এক অধরা পাখি। শুধু উড়ে উড়ে ঘুরে যায় ডাকি ডাকি। কাছে আসতে গিয়েও সুখ চলে যায় দূরে। মানবের কাছে ধরা দেয় না সুখ সাদরে। তরিকে ওয়াশরুমে আটকে রেখেছিল শামস। মেহেক খুলে দিয়েছিল তরিকে। তরি বের হয়ে সোজা শেহেরদের বাড়ির পেছনের অংশে চলে গেছে। এ বাড়িতে আগেও কয়েকবার এসেছিল তরি। তাই সব চেনা জানা। বাড়ির পেছনের দিকে একটি বাগান আছে। বাড়ির পেছনের দিকে যাওয়ার পথে তরির দেখা হয়েছে এ বাড়ির কাজের বুয়ার সাথে। দড়িতে শুকাতে দেয়া ছিল ছেলেদের কিছু পোশাক। শেহেরদের এ বাড়িটা মফস্বলে। ওদের বাড়িতে ওয়াশিং মেশিন নেই। তাই লন্ডন বয়েদের পোশাকও সবার পোশাকের মতোই ধুয়ে দড়িতে শুকাতে দিয়েছে বুয়া। তরি বুয়ার কাছ থেকে জেনেছে কোনগুলো শামসের পোশাক। তারপরে বাড়ির পেছনের বাগান থেকে চুলকানি পাতা এনে শামসের শার্ট প্যান্টে ঘষে দিয়ে ঘরে চলে এসেছে। খুব খুশিতে সবার কাছ থেকে বিদায় নিয়ে তরি ফিরে গেছে নিজ বাড়িতে। রাত এসেছে। রাতের চাঁদ আসেনি। তারাও আসেনি আজ। আকাশ আজ ঝরিয়ে যাচ্ছে বৃষ্টিধারা। এমন বৃষ্টিস্নাত রাতে সবাই ডিনার সেরে যে যার রুমে চলে গেছে। পরিবেশ এখনো থমথমে। তবে চাচা সাদেক পুরোপুরি মিশে গেছে তিন ভাতিজা আর ভাতিজি শেহেরের সাথে। আজ চাচা নিজেই শেহেরকে বলেছে, মারে, তুই আমারে চাচাই ডাকিস। আমি তোর বাপ তো দূরের কথা, ঠিকমতো চাচাও হইতে পারি নাই। শেহেরও আজ প্রথমবার সাদেক আর রাহেলাকে চাচা চাচি ডেকেছে। শেহেরদের এ বাড়ির সামনে একটি মসজিদ আছে। সে মসজিদে সায়নকে নিয়ে এশার নামাজ পড়েছিলেন চাচা সাদেক আহমেদ। শামস ইচ্ছে করেই নামাজে যায়নি। সানান ছিল ঘুমে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ডিনার সেরেছে সানান। তারপরে চাচার ধমক খেয়ে এশার নামাজ পড়েছে। এবার টুপি মাথায় দিয়েই দাদির রুমে চলে এসেছে সানান। শেহের বসেছিল দাদির রুমেই। টুপি মাথায় দিয়ে সানানকে আসতে দেখেই শেহের বলছে, ইসোস, বিলাতি হুজুর। আমি দেশি হুজুর হতে পারি আবার বিলাতি হুজুরও হতে পারি। তোমায় এত দেখতে বলেছে কে? হ্যাঁ, এত দেখলে আমার কিন্তু নজর লেগে যাবে। সানান। দাদি সামনে থাকায় শেহের আর কথা বাড়ায়নি। সানান চেয়ার টেনে এনে বসেছে দাদির চেয়ারের পাশে। এর মধ্যে সায়ন আর সামস্য চলে এসেছে। ওরাও এসে বসেছে চেয়ার নিয়ে। দাদি প্রশ্ন করছে, কিছু বলবি তোরা? সানান শান্ত স্বরে বলছে, জি দাদি, আমরা শুনতে চাই সে নিষ্ঠুর ঘটনার কথা, যে ঘটনার কারণে আমার বাবাকে তুমি বের করে দিয়েছিলে। যে ঘটনার কারণে তোমার ছেলের সাথে চিরতরে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। সে তো অনেক কথা ভাই। দাদি, বলো দাদি, আমরা সব শুনতে চাই। সানান। মেহেরুন্নেছা কৌতূহলের সাথে প্রশ্ন করছে নাতিদেরকে, তোরা কি কিছুই জানোস না? জানি, আব্বু আম্মুর কাছ থেকে কিছুটা শুনেছি। আজ তোমার কাছ থেকে পুরোপুরি শুনতে চাই। সানান। মেহেরুন্নেছা দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, ঠিক আছে, আমি বলবো। বলো দাদি। সায়ন। মেহেরুন্নেছা বলতে শুরু করেছে, জানোস তো, তোর আম্মু মায়া সম্পর্কে আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে। মায়ার মায়ে ছিল আমার একমাত্র ননদ। মায়াও ছিল আমাগো একমাত্র ভাগ্নি। মেহেরুন্নেছা একটু থেমেছে। তারপরে নিজেই সবাইকে বলছে, সব কইতে হইলে তো এখন থিকা প্রায় 34-35 বছর আগের ঘটনা কইতে হইব। বলো দাদি, আমরা শুনবো 34-35 বছরের আগের ঘটনাও। সায়ন।
মেহেরুন্নেছা গম্ভীরভাবে বলছে, তাইলে শোন, তোর আম্মু মায়ার প্রথম বিয়া হয়েছিল রফিকুল ইসলাম নামের একজন শিক্ষা অফিসারের সাথে। ইন্টারমিডিয়েট পাশের পরই বিয়া হয়া গেছিল মায়ার। তোর দাদা আর আমি দুজনই খুব ভালোবাসতাম মায়ারে। তোর বড় ফুফু আলেয়ার সাথেও মায়ার খুব ভাব ছিল। মায়ার বিয়ার পর থিকাই আমরা জামাই রফিকরে নিয়ে আমাগো বাড়িতে বেড়াইতে আসার দাওয়াত দিতেছিলাম। মায়া জামাই রফিকরে নিয়া প্রথমে বেড়াইতে আসতে পারে নাই। কারণ বিয়ার 1 বছর পরই মায়ার ফিকের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়। তার 1.5 বছর পরে আবার একটা পুত্র সন্তান হয়। আমি আর তোর দাদা দেখতে গেছিলাম মায়ার ছেলে দুইটারে। মায়ার মতোই খুব সুন্দর ছিল ছেলে দুইটা। ছোট ছেলেটার বয়স যখন 1 বছর তখন জামাই রফিকেরে নিয়ে আমাগো এই বাড়িতে বেড়াইতে আসে মায়া। মায়ার মায় মানে আমার নন্দেই বেড়াইতে নিয়ে আসে মায়ারে আর মেয়ে জামাই রফিকেরে। মেহেরুন্নেছা থেমে গেছেন। সায়ন একটু পানি খেতে দিয়েছে দাদিকে। মেহেরুন্নেছা পানি খেয়েছেন। কিছুক্ষণ দম নিয়েছেন জোরে জোরে। এর মধ্যেই সায়ন প্রশ্ন করছে দাদিকে, তারপরে আম্মুর প্রথম স্বামী রফিক সাহেবের কি হয়েছিল দাদি? মেহেরুন্নেছা ধীরে ধীরে বলছে, কইমু, আস্তে আস্তে সবই কইমু ভাই। আগে আন্দালিবের কথাই কই। মেডিকেল কলেজ থিকা পাশ কইরা আন্দালিব ডাক্তার হইছিল কয়েক বছর আগেই। নিজে বিয়াশাদি করব দেইখা কয়েক বছরের ডাক্তারির টাকা জমা আমাগো এই বিল্ডিংটা তৈয়ার করছিল আন্দালিব। ওইদিকে আমাগো বাড়িতে আইসা নতুন ঘরদুয়ার দেইখা মায়া খুব খুশি হয়েছিল। নানা বাড়ির নতুন বিল্ডিং দেইখা মায়া এই রুম সেই রুম ঘুইরা সব দেখছিল। ছুটি পাই মায়ার স্বামী রফিক বেড়াইতে আসছিল আমাগো বাড়ি। একমাত্র ফুফাতো বইন মায়া জামাই নিয়া আসছে শুইনা আন্দালিবও ছুটি নিয়া বাড়িতে আসছে তখন। তোর বড় ফুফু আলেয়ায়ও তখন বিয়াত্রাই ছিল। আলেয়ায়ও জামাই বাতেন রে নিয়া বেড়াইতে আসছে বাড়িতে। বাতেনে কলেজে চাকরি করত তখন। ছুটিতে আইসা বাড়িতে মন বসছিল না কারোরই। সিদ্ধান্ত হইল সবাই সুন্দরবন ঘুরতে যাইব। আমার বড় ছেলে আন্দালিব, মেজো ছেলে আরমান, ছোট ছেলে সাদেক, মেয়ে জামাই বাতেন আর মায়ার স্বামী রফিক একসাথে সুন্দরবনে ঘুরতে যাওয়ার চিন্তা করল। সেদিনই সুন্দরবন যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিকালে সবাই বাড়ি থিকা সুন্দরবনের জন্য রওনা করতেছিল। মায়া একখান লাল শাড়ি পরা ছিল সেদিন। সুন্দরবনের জন্য সবাই রওনা করণের আগে মায়া আইসা রফিকেরে কইছিল, আমারেও নিয়া যাও তোমার সাথে। আমি একলা কেমনে থাকমু? রফিক হাইসা দিয়া মায়ারে কইছিল, ধুর পাগলি, দুইটা দিনই তো। আমি চইলা আসমু। মেহেরুন্নেছা আখিজল বিসর্জন দিচ্ছেন। কথা বন্ধ হয়ে গেছে তার। শামস দাদিকে প্রশ্ন করছে, তারপর কি হয়েছিল দাদি? শামস। মেহেরুন্নেছা কান্না জর্জরিত কণ্ঠেই বলছে, ওরা 5 জনে সুন্দরবনে চইলা গেল। সুন্দরবনের এক কিনারের অংশে ওই এলাকার স্থানীয় লোকের টঙে থাকছিল ওরা। ওই কিনারের দিকে কোনো হিংস্র জন্তুর আক্রমণ হইত না। কিন্তু বনদস্যুর ঠিকই আক্রমণ হইত। আমাগো এই বাড়িতে লাইসেন্স করা বন্দুক ছিল। আন্দালিব সুন্দরবনে যাওয়ার সময় বন্দুক নিয়া গেছিল। মায়ার স্বামী রফিক মাছ ধরতে পছন্দ করত। রফিক বড়শি নিয়া গেছিল। সুন্দরবনের মধ্যে নাকি ছোট ছোট নদী আছে। রফিকের ইচ্ছা ছিল বড়শি দিয়া নদীর মাছ ধরব। মেহেরুন্নেছার গলা শুকিয়ে এসেছে। আবারও থেমে গেছেন তিনি। সানান পানি খেতে দিয়েছে দাদিকে। দাদিকে পানি খাইয়ে সানান এসে বসেছে নিজের চেয়ারে। একটু জিরিয়ে মেহেরুন্নেছা আবারও বলতে শুরু করেছে, মায়া আর আলেয়া ওরা 2জন বাচ্চা নিয়ে আমাগো বাড়িতেই ছিল। মাইয়া মানুষকে ওই সুন্দরবনে ঘুরতে যায় নাই। ওইদিকে সুন্দরবনে যা প্রথম রাত্র ভালোই কাটাইছিল ওরা। বেশ আনন্দ ফুর্তি করছিল। পরদিন সকাল থেকে সারাদিন নাকি বিভিন্নভাবে ওরা সুন্দরবনে ঘোরাঘুরি করছিল। এদিকে আমাগো বাড়িতে 2 ছেলে নিয়া মায়াও বেশ হাসি খুশিতেই ছিল। আলিয়া আর মায় কত ঠাট্টা মশকরা করছিল। মেহেরুন্নেছা থামতেই সানান প্রশ্ন করছে, তখন বড় ফুপির সাথে আম্মুর ভালো সম্পর্ক ছিল? হ, খুব খাতির ছিল 2জনের মাঝে। সারারাত সারাদিন ওরা গল্প করত। মেহেরুন্নেছা। তারপর শামস। সেইবার সুন্দরবন এলাকায় যাওয়ার সময় খুশিতে ওরা নিজেরাই চাউল, ডাইল, তেল, পিঁয়াজ সহ অন্যান্য জিনিস বাজার কইরা লইছিল। তারপর ওই জায়গায় যাদের টঙে ছিল তাদের কাছ থিকা হাড়ি, পাতিল, দা, বটি জোগাড় কইরা নিছিল। নিজেগো রান্না নিজেরাই কইরা খাওয়া দাওয়া করতে চাইছিল ওরা।
পুরাপুরি বনভোজনের মতো ছিল ব্যাপারটা। সকাল থেকে সারাদিন বিভিন্নভাবে সুন্দরবনে ঘোরাঘুরি করাই ক্লান্ত হয়ে গেছিল ওরা। শেষ বিকালে যে যার মতো কাজ করছিল। বনের মাঝখানে যে ছোট নদী ছিল ওই নদীর কিনারে গেছিল রফিক। কালা শার্ট পইরা ঝোপের আড়ালে থাইক্কা রফিক বড়শি দিয়া মাছ শিকারের চেষ্টা করছিল। আমার মেজো ছেলে আরমান আর ছোট ছেলে সাদেক রাইতের জৈন্য ভাত রান্না করছিল তখন। আলিয়ার স্বামী বাতেনে নাকি টঙে ঘুমা ছিল ওই সময়ে। আন্দালিব বন্দুক নিয়া বাইর হয়েছিল। রান্না কইরা খাওন যায় এমন শিকার খুঁজছিল আন্দোলিব। সারাদিন ঘুরাঘুরি কইরা রাইতে নাকি ভালো খাবারের ইচ্ছা ছিল সবাই। বন্দুক নিয়া ঘুরতে ঘুরতে হঠাৎ আন্দালিবের নজর যায় নদীর পাড়ের একটা মায়া হরিণে। হরিণটা নদীর পাড়ে একলাই আইছিল। পালের অন্যান্য হরিণ ছিল না সাথে। শিকার হিসেবে সেই মায়া হরিণটারে গুলি করছিল আন্দালিব। হরিণ খুব দ্রুতগামী পশু তো, হঠাৎ কইরাই দৌড়া চইলা গেছে। সেই মায়া হরিণের গায়ে গুলি লাগে নাই। গুলিটা ঝোপের ফাঁক দিয়া যা লাগে আমাগো মায়ার স্বামী রফিকের গায়ে। রফিক ঝোপের আড়ালে থাইকা বড়শি দিয়া মাছ ধরছিল তখন। একদম শেষ বিকালে কালা শার্ট পইরা ঝোপের আড়ালে ছিল বইলাই আন্দালিব আগে রফিকেরে দেখে নাই। গুলি খায়া রফিক রক্তাক্ত অবস্থায় ঝোপের আড়াল দিয়া বাইর হইলে আন্দালিব রফিকেরে দেখতে পায়। আন্দালিব নাকি দৌড়া গেছিল রফিকের কাছে। ফুফাতো বইনের স্বামীরে গুলি কইরা আন্দালিব নিজেই নাকি পাগলের মতো করছিল তখন। আর গুলিও রফিকের শরীরের একদম ভিতরে ঢুইকা গেছিল। আন্দালিব তো আর সুন্দরবনে ডাক্তারি জিনিসপত্র নিয়া যায় নাই। তাই সাথে সাথে গুলিও বাইর করতে পারে নাই। ওইদিকে রক্তও কোনোভাবেই বন্ধ করতে পারে নাই আন্দালিব। রফিকরে নিয়া তখনই সবাই রওয়ানা করছিল হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু বেশি দূর যাইতে পারে নাই ওরা। হাসপাতালে যাওয়ার পথেই রফিক মারা যায়। তার মানে মায়া আন্টির প্রথম স্বামী রফিক সাহেব মারা গিয়েছিলেন আমার বড় চাচা ডাক্তার আন্দালিবের গুলিতে। এটাই তো মূল ঘটনা। শেহের প্রশ্ন করছে দাদিকে। এইটাই ঘটনা। মায়ার প্রথম স্বামী রফিক আমার ছেলে আন্দালিবের গুলিতে মারা যায়। 2 শিশু সন্তানসহ মায়া বিধবা হয়েছিল আন্দালিবের ভুলের কারণে। মারা যাওয়ায় আগে রফিক নাকি আন্দালিবের হাতে ধইরা বইলা গেছিল, ভাই, আপনে আমার বউপোলাপা নরে একটু দেইখা রাইখেন ভাই। অতীতের ঘটনা স্মরণ করে মেহেরুন্নেছা কাঁদছে। কিন্তু এই কান্নার মাঝেই সায়ন প্রশ্ন করছে দাদিকে, আম্মুর প্রথম স্বামীর বাড়ির লোকেরা মানে রফিক সাহেবের বাড়ির লোকেরা ঝামেলা করেনি? মেহেরুন্নেছা উত্তর দিচ্ছে, ঝামেলা শুরু করছিল তো। আর রফিকও ছিল ওর বাপ মার একমাত্র ছেলে। আন্দালিবরে খুনের মামলা দিতে চাইছিল রফিকের বাপ মায়। সবাই বুঝাইছে রফিকের বাপ মায়রে যে এইটা একটা দুর্ঘটনা ছিল। আন্দালিব ইচ্ছা কইরা এইটা করে নাই। সবাই বুঝানোর পরে তারা আর আন্দালিবের নামে মামলা দেয় নাই। তারপর সানান। রফিকের সরকারি চাকরির বয়স মাত্র কয়েক বছর হয়েছিল তখন। রফিক মারা যাওয়ার পরে এককালীন টাকা পেনশন টেনশনও কিছুই পায় নাই মায়া। 2টা বাচ্চা নিয়া মায়া অথই সাগরে পইরা যায়। মায়ার বাপের পক্ষের লোকের হাতে রফিক খুন হওয়ায় শ্বশুর বাড়িতে শাশুড়ি, ননদরা মায়ারে খুব অত্যাচার শুরু করছিল। মায়া অত্যাচার সইতে না পাইরা বাপের বাড়ি আইসা পড়ছিল। কিন্তু মায়ার বাপে মানে আমার নন্দাই ছিল প্যারালাইজ। তেমন কোনো ইনকামও ছিল না মায়ার বাপের। মায়ার ভাইগুলা মায়ার চেয়ে বয়সে ছোট ছিল। ওরাও পড়াশোনা করছিল তখন। 2 বাচ্চা সহ মায়া ওর বাপের বাড়ির সেই অভাবের সংসারে ফিরে আসছিল। তারপরে মায়া আন্টির বাচ্চাদের কি হয়েছিল দাদি? বড় চাচার সাথে মায়া আন্টির বিয়ে হলো কিভাবে? শেহের। মেহেরুন্নেছা একরকম হাঁপিয়ে উঠেছেন এখন। তারপরও বলছেন, কইতাছি, সবই কইমু। আমার আন্দালিব মাঝে মাঝেই মায়ার খোঁজখবর জিজ্ঞেস করত। একদিন খুব শরম লয়া আন্দালিব আমার কাছে আইছিল। আইসা মাথা নিচু কইরা বসছিল আমার পাশে। তারপরে খুব শরম নিয়াই আমারে কইছিল, মাগো, মায়া তো বয়সে আমার চেয়ে ছোটই। আমি আন্দালিবরে জিগাইছিলাম, মায়া তোর ছোট হউক আর বড় হউক, সেইডা হিসাব করণের দরকার কি? তখন আন্দালিব খুব নরম গলায় আমারে কইছে, মাগো, মায়া তো আমার কারণেই বিধবা হইছে। 2টা বাচ্চা নিয়া মায়ার এখন অনেক কষ্ট। আমি মায়ারে বিয়া করতে চাই মা। আমি আন্দালিবরে কইছিলাম, বাপ, তোর আব্বার সাথে কথা কয়া দেহি। সেদিন আন্দালিব আমার সাথে আর কথা বাড়ায় নাই।
অয় মাথা নিচু কইরাই চইলা গেছিল। সানান প্রশ্ন করছে দাদিকে, দাদা রাজি হয়েছিলেন তার আনম্যারিড ডাক্তার ছেলে আন্দালিবের সাথে তারই বিধবা ভাগ্নি মায়াকে বিয়ে দিতে। মেহেরুন্নেছা আক্ষেপের সুরে বলছেন, আন্দালিব একজন এমবিবিএস ডাক্তার ছিল। দেখতেও রাজপুত্রের মতোই ছিল আমার আন্দালিব। 2 বাচ্চা সহ বিধবা মায়ারে বিয়া করলে সমাজের মাইনষে অনেক কটু কথা শুনাইতে পারে। এইসব চিন্তা কইরা প্রথমে তোর দাদায় রাজি হয় নাই। কিন্তু মায়া তো তার নিজেরই ভাগ্নি। তারপরে 2টা ছোট বাচ্চা আছে। তাছাড়া বইনের লগেও তোর দাদার ভালো সম্পর্ক ছিল। আমি নিজেও মায়ার ব্যাপারে তোর দাদারে অনেক বুঝাইছিলাম। শেষ পর্যন্ত বিধবা ভাগ্নি মায়ারে আন্দালিবের জৈন্য বউ কইরা আনতে রাজি হয়েছিল তোর দাদা। সায়ন কৌতূহলের সাথে জিজ্ঞেস করছে, তোমার কথা অনুযায়ী আব্বুর সাথে আমার বিধবা মায়ের বিয়ে দিতে রাজি হয়েছিল দাদা। তুমি নিজেও সেই বিয়ে দিতে রাজি ছিলা। সবাই রাজি থাকলে এমন খুনাখুনি হলো কেন? মেহেরুন্নেছা আফসোসের সুরে বলছে, খুনাখুনি হয়েছে তো বাতেনের কারণে। যখন তোর দাদা জানায় যে আন্দালিবের জন্য বিধবা মায়ারে বউ কইরা আনবো তখনই বাতেন ঝামেলা শুরু করে। কি ঝামেলা করেছিল বড় ফুফা বাতেন সাহেব? শামস। বিলকিস নামে বাতেনের এক বিবাহযোগ্যা বইন ছিল। তোর দাদারে বাতেনে বুদ্ধি দিছিল ওর বইন বিলকিশরে আনতে আন্দালিবের জৈন্য। আলিয়াও তোর দাদারে বুঝাইছিল ওর ননদ বিলকিশরে বউ কইরা আনতে আন্দালিবের জৈন্য। তোর দাদায় আলিয়া আর বাতেনের বুদ্ধিতে পইটা গেছিল। পরে বিলকিশরেই বউ কইরা আনার সিদ্ধান্ত নিছিল আন্দালিবের জৈন্য। কিন্তু আন্দালিব রাজি হয় নাই। আন্দালিব মায়ারেই বিয়া করতে চাইছিল। আন্দালিব একলা যা মায়ারে বিয়া কইরা আনার ঘোষণাও দিছিল। তারপরে এত ঘটনা কিভাবে হলো? সায়ন। বাতেন আর আলিয়ার বুদ্ধিতে তোর দাদায় আন্দালিবরে ডাইকা নিছিল একদিন। অনেক বুঝানোর পরেও আন্দালিব বিলকিশরে বিয়া করতে অস্বীকৃতি জানাইছিল। তারপরে তোর দাদায় কসম দিছিল ছেলেরে, দেখ আন্দালিব, তোরে আমি বিরাট পড়ালেখা করা ডাক্তার বানাইছি। তুই যদি আমার আইন অমান্য কইরা মায়ারে বিয়া করস তাইলে আমি মরলে আমার মুখটাও তুই দেখতে পারবি না। আমার জানাজায়ও তুই আসতে পারবি না। যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাস তাইলে বিলকেশরেই তোর বিয়া করতে হইব। তারপর সানান। তোর দাদার কসমের কারণে আন্দালিব সিদ্ধান্ত বদলায়। বিলকিশরেই বিয়া করতে রাজি হয় আন্দালিব। দাদি। বিলকিসকে বিয়ে করতে রাজি হয়েছিল আব্বু। তাহলে আম্মুর সাথে আব্বুর বিয়ে হলো কিভাবে? আর খুনাখুনিই হলো কিভাবে? শামস। মেহেরুন্নেছা ধীরে ধীরে বলছেন, কইতাছি তো। বিলকিসের সাথে বিয়া ঠিক করাই আন্দালিবের ভীষণ মন খারাপ হয়। তারপরেও আমরা বিয়ার আয়োজন করি। তোর বড় ফুফা বাতেনের বাড়িতে বরযাত্রী লয়া সবাই আন্দালিবরে বিয়া করাইতে গেছিল। বিয়ার অনুষ্ঠান চলছিল আন্দালিব আর বিলকিসের। মেহেরুন্নেছা অতীতের ঘটনা বলে যাচ্ছেন, বিলকিস আর আন্দালিবের বিয়ার অনুষ্ঠান চলছিল সেদিন। তখন আমাগো বাড়ির কাজের ছেলেটা আইসা আন্দালিবের কানে কানে কিছু একটা কইছিল। আন্দালিব সাথে সাথেই বিয়ার আসর দিয়া উইঠা চইলা গেছিল। আসরের কেউই ঘটনার কিছু বুঝতে পারে নাই। সায়ন প্রশ্ন করছে দাদিকে, আসলে কোথায় গিয়েছিল আব্বু? কাজের ছেলেটা কি বলেছিল আব্বুর কানে কানে? কিছু জানতে পেরেছ এসবের? মেহেরুন্নেছা জানাচ্ছেন, পরে সব জানছিলাম তো। কাজের ছেলেটা নাকি আন্দালিবের কানে কানে কইছিল, ডাক্তার ছাড়, বাতেন ছাড়ের লোকেরা মায়া আফারে বাড়ি থিকা উঠা ভিটাবাড়িতে নিয়ে আইছে। এখন জোর কইরা এক আধা বুড়া ব্যাটার লগে বিয়া দিতাছে। মায়া আফার বাচ্চা 2টারেও আটকা রাখছে। ওই আধা বুড়া ব্যাটার আগের পক্ষের পোলাপান পালতে মায়া আফারে বিয়া কইরা নিতাছে। মায়া আফারে আইজকাই ওই ব্যাটার বাড়িতে লয়া যাইব। মায়া আফার বাচ্চা 2টারে ওই বাড়িতে নিতে দিব না। এই কারণেই বাচ্চা 2টারে বাড়িতে আটকা রাইখা আইছে। মেহেরুন্নেছা থেমেছেন। সায়ন প্রশ্ন করছে, সন্তান আটকে রেখে আমাদের বিধবা আম্মুকে জোর করে বিয়ে দেয়ার সংবাদ পেয়েছিল আব্বু। আর সেজন্যই আব্বু বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল। ভাই। দাদি। কিন্তু আম্মুকে সেদিন ওভাবে বিয়ে দিচ্ছিল কেন বাতেন ফুফা? সানান। মেহেরুন্নেছা ধীরে ধীরে বলছেন, আন্দালিবের বুলেই তো মায়া বিধবা হয়েছিল। এই কারণে আন্দালিব মাঝে মাঝে বিধবা মায়ার খোঁজ খবর নিতে চাইত। বিলকিস এই ব্যাপারটা জানতে পারছিল। বিলকিস চায় নাই তার বিয়ার পরে আন্দালিব মায়ার কোনো খোঁজ খবর নিক।
তাই বিলকিস আর বাতেনে ষড়যন্ত্র কইরা মায়ারে অন্য জায়গায় বিয়া দিতে চাইছিল। মায়া অন্য জায়গায় স্বামীর সংসার করলে তো আন্দালিব খোঁজখবর নিতে যাইতে পারত না। স্বামী সন্দেহ করতে পারত। বিলকিস চাইছিল বিধবা মায়ার ছায়াও যেন আন্দালিব কোনোদিন দেখতে না পারে। অবিবাহিত জীবন আগেই পুরাপুরি ঝামেলামুক্ত করতে চাইছিল বিলকিস। এইসব চিন্তা কইরাই মায়ারে বিয়া দিয়া দূরে সরা দিতে চাইছিল বিলকিসে আর বাতেনে। তোর দাদায়ও নাকি এই ষড়যন্ত্রের কথা জানত। কিন্তু বিলকিসরে সেদিন বিয়া না কইরাই তো আন্দালিব বিয়ার আসর দিয়া উঠা গেছিল। তারপরে আব্বু ভিটাবাড়িতে গিয়ে কি করেছিল দাদি? শামস, আন্দালিব বিয়া দেখছিল মায়ারে বাতেনের লোকেরা বিয়া দিতেছে। মায়া নাকি আন্দালিবরে দেখাই কান্না করতে করতে কইছিল, ভাই, আমারে স্বামীরে তো আপনারা কাইরা নিছেন, চিরতরে দূরে সরা দিছেন আমার স্বামীরে। আইজ জোর কইরা বিয়া দিয়া আমার সন্তান দুইটারে দূরে সরা দিয়েন না। আন্দালিব কাজের ছেলের কাছ থিকাই শুইনা গেছে বাচ্চা দুইটারে ওই ভিটাবাড়িতে নেয় নাই। বাতেনের লোকেরা মায়ার বাপের বাড়িতেই বাচ্চা দুইটারে আটকা রাইখা আসছিল। আন্দালিব বিয়া দেখছিল মায়ারে বাতেনের লোকেরা বিয়া দিতেছে। মায়া নাকি আন্দালিবরে দেখাই কান্না করতে করতে কইছিল, ভাই, আমারে স্বামীরে তো আপনারা কাইরা নিছেন, চিরতরে দূরে সরা দিছেন আমার স্বামীরে। আইজ জোর কইরা বিয়া দিয়া আমার সন্তান দুইটারে দূরে সরা দিয়েন না। আন্দালিব কাজের ছেলের কাছ থিকাই শুইনা গেছে বাচ্চা দুইটারে ওই ভিটাবাড়িতে নেয় নাই। বাতেনের লোকেরা মায়ার বাপের বাড়িতেই বাচ্চা দুইটারে আটকা রাইখা আসছিল। তারপর সানান ওই ভিটাবাড়িতেই আন্দালিব আধা বুড়া ব্যাটারে সরা দিয়া মায়ারে নিজে বিয়া করছিল। ডাক্তার দেইখা আন্দালিবরে সবাই সম্মান করত। বাতেনের লোকেরা আন্দালিবের সাথে তেমন ঝামেলা করার সাহস পায় নাই। আন্দালিব বিয়া কইরা মায়ারে নিয়া মায়াগো বাড়িতে গেছিল বাচ্চা আনতে। বিয়া কইরা ভিটাবাড়ি থিকা যাওয়ার পরে বাতেনেগো বিয়া বাড়ি থিকা কয়েকজন লোক যায় ওই ভিটাবাড়িতে। ওই জায়গায় গিয়া জানতে পারে যে ডাক্তার আন্দালিব বিয়া কইরা ফেলছে। বাতাসের বেগে বাতেনেগো বিয়া বাড়িতেও খবর চইলা যায় যে আন্দালিব মায়ারে বিয়া করছে। স্বভাবে উগ্র বাতেন ভীষণ অপমান করে তোর দাদারে। বাতেনের ফ্যামিলির সবাই আন্দালিবের বিয়ার বরযাত্রীরে অপমান করছিল সেদিন। বরযাত্রীরা সবাই তখন আমাগো বাড়িতে ফিরা আসছিল। কিছুক্ষণ পর আন্দালিব বাচ্চা সহ মায়ারে নিয়া আমাগো বাড়িতে আসে। তোর দাদায় ঘরে ঢুকতে দেয় নাই সেদিন আন্দালিবরে। সব মানুষের সামনে তখনই বাইর কইরা দিছিল ছেলেরে। আন্দালিব ফিরা যায় বাচ্চা সহ মায়ারে নিয়া। মেহেরুন্নেছার কথা শেষ হতেই সানান দাদিকে বলছে, আমরা তো পুরো কাহিনী জানি না। আব্বু আম্মু সবসময় এসব কাহিনী জিজ্ঞেস করলে এড়িয়ে যেতে চায়। কিন্তু তারপরেও যতটুকু শুনেছি তাতে তুমি নাকি বের করে দিয়েছিলা আব্বুকে। মেহেরুন্নেছা আফসোসের সুরে বলছে, ওই ঘটনা তো আরো পরে ঘটছে। খুনাখুনির পরে আমি বাইর কইরা দিছিলাম আন্দালিবরে। তাহলে বলো দাদি, পরের ঘটনা বলো। সায়ন, আন্দালিব বাদশা সহ মায়ারে নিয়া শহরে বাসা ভাড়া কইরা থাকতো। তোর দাদায় বাইর কইরা দেয়ার পর থিকা বাড়িতে আর আসে নাই। ওইদিকে আন্দালিবের সাথে তো বিয়া ভাইঙ্গা গেছিল বিলকিসের। আবার মায়ারে এমনভাবে বিয়া দেয়ার ষড়যন্ত্র করছিল দেইখা বিলকিশরে মাইনসে ধিক্কার দিত। নতুন কোনো বিয়ার প্রস্তাবও আসতো না বিলকিসের। এইসব কারণে বাতেনের ফ্যামিলি আলিয়ারে খুব কথা শোনাইত। আলিয়ায় আমাগো বাড়ি আইসা কান্নাকাটি করত। আলিয়ার কান্নাকাটি দেইখা তোর দাদায় কয়েক মাস পরে আন্দালিবরে খবর দিয়া আনছিল। তোর দাদায় আন্দালিবরে কইছিল মায়ারে ডিভোর্স দিয়া বিলকিশরে বিয়া করতে। আন্দালিব সরাসরি নাকচ কইরা দিছিল। আন্দালিব বাপেরে কইছিল, মায়ারে ডিভোর্স দিলে দুইটা বাচ্চা নিয়া মায়া কই যাইব। তারপর সায়ন, তোর দাদায় আন্দালিবরে অনেক বুঝানোর পরেও মায়ারে ডিভোর্স দিতে রাজি করাইতে পারে নাই। আন্দালিব উল্টা রাগ কইরা সেদিনই শহরে ফিরা গেছিল। তোমরা আলিয়া ফুফুকে বাতেন ফুফার কাছ থেকে ডিভোর্স করিয়ে নিয়ে আসতা। তাহলেই তো ফুফাদের ওই অসভ্য ফ্যামিলির সাথে সব ঝামেলা শেষ হয়ে যেত। সানান, কি কস? প্রেম কইরা বিয়া করছে না তোর বড় ফুফু? স্বামী বাতেনের কথাই ওর কাছে সবকিছু। ডিভোর্সের কথা কইলে তো আলেয়ায় আমাগো লগে আরো ঝামেলা করত। দাদি, শামস বলছে, বড় ফুফু যে প্রেম করে বিয়ে করেছে এসবও তো জানতাম না। সে যাই হোক, আব্বু আম্মুকে ডিভোর্স দিতে রাজি হয়নি। বাড়ি থেকে তখন রাগ করে চলে যাওয়ার পরে কি হয়েছিল দাদি?
মেহেরুন্নেছা আক্ষেপের সুরে বলছেন, বাতেন চিন্তা করছিল বাদশা দুইটার জন্যই আন্দালিব মায়ারে বিয়া করছে। বাদশা দুইটার জন্যই মায়ারে ডিভোর্সও দিতে চায় না আন্দালিব। বাদশা দুইটাই হইল আসল ইস্যু। কথার মাঝেই মেহেরুন্নেছা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছেন। এমনটা দেখেও সানান দাদিকে বলছে, তারপর কি হলো বলো না। ওইবার রাগ কইরা যাওয়ার পরে আন্দালিব আর আসে নাই আমাগো বাড়িতে। বাদশা সহ মায়ারে নিয়া শহরের ভাড়া বাসাতেই থাকতো। একদিন সকাল 11টা সাড়ে 11টার দিকে আন্দালিব নাকি হাসপাতালে ছিল। মায়া ছিল গোসলে। বাদশা দুইটা বাসাতেই ছিল। কাজের বুয়ার সাথে আগেই চুক্তি ছিল বাতেনের। বাসার কাজের বুয়ার সাহায্যেই বাতেন বাদশা দুইটারে কিডন্যাপ কইরা নিয়া গেছিল। তোর দাদায়ও নাকি এই কিডন্যাপের ষড়যন্ত্রে ছিল। দাদি। তারপর শেহের বাতেনে আন্দালিবরে হুমকি দিছিল মায়ারে ডিভোর্স দিতে রাজি না হইলে বাদশা দুইটারে খুন কইরা ফালাইব। আব্বু তখন কি করেছিল? শামস। আন্দালিব ডিভোর্সের শর্তে রাজি হয় নাই। আন্দালিব ভাবছিল বাতেন বাদশা দুইটার সাথে খুব খারাপ কিছু করব না। দাদি। তারপর শামস। উশৃঙ্খল বাতেন ঘণ্টা খানেক পরেই মায়ার বাদশা খুন করার সংবাদ পাঠায় আন্দালিবরে। বাদশা খুনের ঘটনা শুইনা মায়া পাগলের মতো করতে থাকে। অল্প বয়সে মায়ার স্বামী মরছে, বাদশা দুইটাও মরছে। খুব অল্প সময়ের ব্যবধানে এত বড় দুইটা শোক তো কারুরই সইতে পারার কথা না। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত মায়ারে সামলাইব নাকি সেদিনই মামলা করতে যাইব, নাকি বাচ্চাদের লাশ সংগ্রহ করব, এইসব নিয়া বিশাল ঝামেলায় পইরা গেছিল আন্দালি। বাচ্চাদের লাশও সংগ্রহ করতে পারে নাই। কারণ লাশ ইটসহ বস্তাবন্দি কইরা নদীতে ফালা দিছিল বাতেনে। বলো কি? আম্মুর শিশু সন্তান দুটোকে বাতেন ফুফা খুন করে নদীতে ফেলে দিয়েছিল। সায়ন অবাকের সুরে। হ, চরম উগ্র একজন মানুষ হইছে বাতেন। অয় সব করতে পারে। দাদি। আমরা জানতাম আম্মুর প্রথম পক্ষের শিশু সন্তান দুটোকে বাতেন ফুফা খুন করেছে। কিন্তু এত সব ঘটনা জানতাম না। সেই শিশু সন্তান খুন হওয়ার পরে কি হয়েছিল আব্বু, আম্মুর? শামস। ওই খুনের দিনই রফিকের বাড়ির মানুষ মায়া আর আন্দালিবের নামে দুই শিশু হত্যার মামলা দায়ের করে। দাদি। কি বলছো এসব? আব্বু আম্মুর নামে কেন মামলা করেছিল রফিক সাহেবের বাড়ির লোকেরা? সায়ন। নাতি খুন হওয়ার ঘটনায় চরম ক্ষিপ্ত হয়েছিল রফিকের বাপ মায়। তখন রফিকের ফ্যামিলি সন্দেহ করছিল মায়া আর আন্দালিবের মধ্যে হয়তো আগ থেকেই কোনো সম্পর্ক ছিল। আন্দালিব হয়তো ইচ্ছা কইরাই রফিকরে গুলি কইরা মারছিল। আর বাদশা দুইটাও আন্দালিব আর মাই খুন করছে। রফিকের ফ্যামিলির মানুষে ভাবছে বাদশা খুন কইরা মায়া আর আন্দালিব নতুন সংসার জীবন থিকা ঝামেলা সরাইছে। ও, আব্বু আম্মুর মামলা খাওয়ার ঘটনা আমরা কখনোই শুনিনি। তাহলে আব্বু আম্মুও কি মামলা খেয়ে জেলে গিয়েছিল? শামস। দাদি মেহেরুন্নেছা প্রশ্নের উত্তর দিতে পারেনি। পানি খেতে চাচ্ছে আবারও। অসুস্থ অবস্থায় অনেকক্ষণ ধরে ঘটনা বর্ণনা করাই হয়তো গলা শুকিয়ে আসছে তার। সানান শেহেরকে আদেশ দিয়েছে দাদির জন্য একটু জুস বানিয়ে আনতে। শেহের উঠে গেছে জুস বানিয়ে আনার জন্য। শেহের উঠে চলে গেছে জুস বানাতে। সানান, সায়নও উঠে রুম থেকে বেরিয়ে গেছে। শামস দাদির পাশেই বসেছিল। কিছুক্ষণ পরে শেহের দাদির জন্য জুস বানিয়ে রেখে ওয়াশরুমে চলে গেছে। শেহের ভেবেছে ওয়াশরুম থেকে এসে দাদিকে জুস খাইয়ে দেবে। কিন্তু শেহের ওয়াশরুমে যাওয়ার পরে শামস নিজেই জুসের গ্লাস নিয়ে দাদিকে জুস খাওয়াতে গেছে। কিন্তু খাওয়াতে গিয়ে অনেকখানি জুস পড়ে গেছে। দাদির বালিশও ভিজেছে। আবার জুস গড়িয়ে এসে শামসের শার্টের হাতাও খানিকটা ভিজেছে। শামস প্রথমেই দাদির বালিশ চেঞ্জ করে পাশ থেকে আরেকটা বালিশ দিয়েছে দাদিকে। তারপরে টিস্যু দিয়ে দাদির মুখ মুছে দিয়েছে। এর মধ্যে ওরাও একজন একজন করে চলে আসছে দাদির রুমে। শামস দাদিকে বলছে, আমার শার্টের হাতাটা জুস পরে নষ্ট হয়ে গেছে দাদি। আমি গিয়ে শার্টটা চেঞ্জ করে আসি। তারপরে আবার কাহিনী বলবে। আমি না আসা পর্যন্ত কিছু বলো না যেন। একটু কথা বলেই শামস শার্ট চেঞ্জ করতে চলে গেছে। সবাই অপেক্ষা করছে শামসের জন্য। হঠাৎ সানান শেহেরকে জিজ্ঞেস করছে, আজ রাতে তোমার ঘুম আসছে না? না, আজ ঘুমকে ছুটি দিয়েছি। শেহের। শেহেরের কথা শেষ হতেই শামস এসে বসেছে। শার্ট চেঞ্জ করে এসেছে শামস। কিন্তু শরীর খুব চুলকাচ্ছে শামস।
দাদি হয়তো কাহিনী বলতে শুরু করতো এখনই, কিন্তু শামসের দিকে তাকিয়ে দাদিও হতভম্ব। এমন করছে কেন তার নাতিটা? এখন আরো বেশি করে শরীর চুলকাচ্ছে শামস। সানান, সায়ন জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? জানি না ভাইয়া, খুব চুলকাচ্ছে। এটুকু বলেই আরো অস্থিরভাবে শরীর চুলকাচ্ছে শামস। বসা থেকে উঠে গিয়েছে শামস। এখন যেন চুলকানি পুরোপুরি অসহ্য লাগছে শামসের কাছে। চোখে মুখে ফুটে উঠেছে ভীষণ অস্থিরতা। সানান জিজ্ঞেস করছে শামসকে, কখন থেকে এমন লাগছে তোর? এই শার্টটা পরার পর থেকে। শামস, তাহলে খুলে ফেল তো শার্টটা। সানান, শার্ট খুলে ফেলেছে শামস। চুলকানিতে ফর্সা শরীরে একদম লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে। নিজের শরীর দেখে নিজেই চমকে গেছে শামস। চুলকানি আরো বেড়েছে এখন। এমন চুলকানির মধ্যেই চিৎকার করে স্বামীরাকে ডেকেছে শামস। শামসের গগনবিদারী চিৎকারে স্বামীরা সহ পুরো বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। অজানা আতঙ্কে সবাই ছুটে এসেছে এ রুমে। চাচা সাদেক উদ্ভ্রান্তের মতো দৌড়ে এসেই জিজ্ঞেস করছে, কি হইছে রে? শামস চাচার প্রশ্নের উত্তর না দিয়েই স্বামীরাকে জিজ্ঞেস করছে, এই রাবিশ, তুই কি করছস রে আমার শার্টে? এত চুলকানি হচ্ছে কেন আমার? স্বামীরা কিছু বলার আগেই ঘুম ঘুম চোখে নিয়ে বাড়ির বুয়া বলে উঠেছে, এই কামখান তো স্বামীরা আফায় করে নাই। এইডা মনে হয় ওই ইয়াই করছে। শামস বুয়াকে ধমক দিয়ে জিজ্ঞেস করছে, ওই ইয়া ক্যা? আরে ইয়ায় মানে ইয়ায়। বুয়া, ইয়ার নামটা বলতে পারেন না? শামস, বুয়া মাথা চুলকাতে চুলকাতে বলছে, ইয়ার নাম হইল গিয়াইয়া, মানে শেহের আফার বান্ধবীটা। হাই বাড়ির পিছে গিয়া আমনের শার্ট প্যান্ট খুঁজছিল। শেহের চোখ বড় বড় করে বুয়াকে জিজ্ঞেস করছে, তরি? হ, হ, তরি আফায়। তরি আফাই শাম ভাইয়ার শার্ট প্যান্ট খুঁজছিল। আমি সব দাহা দিছিলাম। বুয়া। শামস প্রচণ্ড রাগে শেহেরকে বলছে, শেহের, আগামীকাল যেভাবে হোক তরিকে আমার সামনে হাজির করবি। শেহের চুপ হয়ে আছে। মেহেকের মা শামসকে বলছে, গায়ে সরিষার তেল দিলে চুলকানি ভালো হয়ে যাবে। শামস ছোট ফুফুকে উত্তর দিচ্ছে, আমার দুই ভাই হচ্ছে ডাক্তার। ভাইয়েরা কিছু তো একটা ব্যবস্থা করবেই। মেহেকের মা চুপ হয়ে গেছে। সানান ব্যাগে অ্যালার্জির ঔষধ আছে কিনা খুঁজতে গেছে। সায়ন বসে প্রেসক্রিপশন লিখছিল। মেহেক সায়নের দিকে একবার তাকিয়ে মায়ের সাথে রুমে চলে গেছে। অন্য সবাইও আবার ঘুমাতে চলে গেছে। শরীর ভীষণ চুলকাতে চুলকাতে শামস দাদির পায়ের কাছেই শুয়ে পড়েছে। স্বামীরা ভীষণ টেনশনে পড়েছে, তরি কেন শামসের শার্টে চুলকানির জিনিস দিল। তবে কি তরি শামসকে পছন্দ করে? আগামীকাল তরি আর শামসের দেখা হলে আবার প্রেম হয়ে যাবে না তো? স্বামীরা ভাবছে না, এভাবে বসে থাকলে হবেই না। আমাকেই আবার মিশে যেতে হবে ওদের সাথে। যে কোনোভাবে ওদের মন জয় করে ফেলতেই হবে। ওইদিকে সানান অ্যালার্জির ঔষধ নিয়ে দাদির রুমে চলে এসেছে। শামসের মাথার কাছে পানি নিয়ে ঔষধ খেতে দিয়েছে। শামস আবারও দাদির পায়ের কাছেই শুয়ে পড়েছে। দাদির পায়ের কাছে ভাইকে এভাবে শুয়ে থাকতে দেখে সানান শেহেরকে আদেশ করছে, শেহের, যাও তো। আমাদের রুমের বিছানাটা একটু গুছিয়ে দাও। বিছানাটা খুব এলোমেলো হয়ে আছে। গুছানো হয়ে গেলে শামস শুতে যাবে। শেহের বিছানা গুছাতে চলে গেছে। সানান দাঁত ব্রাশ করছে। সায়ন ওয়াশরুমে। শেহেরদের বাড়ির যে রুমটায় সানানরা থাকে সে রুমে কোনো আলমারি নেই। কাপড়চোপড় থেকে শুরু করে অন্যান্য জিনিসও বিছানায় রেখেছিল 3 লন্ডন বয়। শেহের সেগুলো বিছানা থেকে সরিয়ে বারান্দায় আর চেয়ারে রেখেছে। তারপরে বিছানা গুছাতে গুছাতে শেহেরের দৃষ্টি নিবদ্ধ হয়েছে একটি পারফিউমে। শেহের ভাবছে এটা সানানের পারফিউম কিনা। তাই বোতলের মাথার ক্যাপ খুলে একটু পারফিউম হাতে লাগিয়েছে শেহের। এবার ঘ্রাণ শুকে দেখছে। শেহের বুঝতে পেরেছে এটা সানানেরই পারফিউম। শেহেরের ভাবনার মাঝেই সানান চলে এসেছে এ রুমে। বাবা, মায়ের অতীতের ইতিহাস আর ছোট ভাই শামসের সাময়িক অসুস্থতা উদ্বিগ্ন করে রেখেছে সানানকে। ভীষণ বিষণ্ণতা এসেছে সানানের চোখে মুখে। এমন বিষণ্ণতার মাঝেই নিজের পারফিউম শেহেরের হাতে দেখে গম্ভীরস্বরে সানান প্রশ্ন করছে, কি অবস্থা বউ? সানানের মুখে বউ ডাক শুনে শেহেরের মুখে নেমে এসেছে লাজে ছায়া। শেহের লাজনম্র মিষ্টি হাসিতে আর চোখে একবার তাকিয়েছে সানানের মুখপানে। কিন্তু এখন কোনো বাক নেই শেহেরের। সানান ওই বিষণ্ণ বদনেই শেহেরকে প্রশ্ন করছে, স্বামীর পারফিউমের ঘ্রাণ পছন্দ হয়েছে?
হ্যাঁ, পছন্দ হয়েছে। আপনার সবকিছুই আমার পছন্দ। লাজুক স্বরে শেহের, এ পছন্দটা সারা জীবন ধরে রাখতে হবে। সানান উপদেশের মতো করে, যদি আপনি আমায় সাহায্য করেন তাহলেই এ পছন্দ সারা জীবন স্থায়ী হবে। শেহের, তাই? আজ আপনাকে একটা প্রশ্ন করব। শেহের অনুরোধের সুরে। করো। বেশ কৌতূহলের সাথে শেহের প্রশ্ন করছে, সত্যি করে বলুন তো আপনি আমায় মোকাম্মেলের হাত থেকে বাঁচাতে বিয়ে করেছেন নাকি পছন্দ করে বিয়ে করেছেন? দুটোই। সানান, বিপদ থেকে বাঁচিয়েছেন ঠিক আছে, কিন্তু কেন পছন্দ হলো আমায়? শেহের, তুমি চঞ্চলা, সরলা, নির্মলা তবে অবলা নও। সুন্দরী, সুনয়না আর সুচরিতাও তুমি। সানান, এটুকুতেই পছন্দ হলো। শেহের, আরও কারণ আছে। সানান, কি? শেহের, তুমি ন্যাকা নও, বকাও নও। হয়তো কাউকে ধোকাও দাওনি। শেহের, আর কিছু? শেহের, তুমি মেধাবী, জীবনের কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেয়ার যোগ্যতাও আছে তোমার। হয়তো আমাকে বোঝার ক্ষমতাও থাকবে তোমার। সানান, ওহ তাই? জানি না, আপনাকে পুরোপুরি বুঝতে পারবো না। তবে আমায় বুঝতে সাহায্য করবেন। শেহের, বিষণ্ণতার মাঝেই কিছুটা রাশভারী কণ্ঠে সানান বলছে, বয়স মাত্র 20 বছর হলেও বেশ কথার মারপ্যাঁচ বোঝো তুমি। শেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, কথার মারপ্যাঁচ বুঝবো না কেন? আমার জীবনটাই তো মারপ্যাঁচের। এই যে এখন আপনার সাথে জড়িয়ে আবার নতুন এক মারপ্যাঁচে আটকে গেছি। আমাদের কত দূরত্ব এখনো আপনাদের ফ্যামিলির সাথে। সব দূরত্ব শীঘ্রই শেষ হবে। সানান, একটা সাগরের মতো দূরত্ব তৈরি হয়ে আছে যে, এমন সাগর দূরত্ব হয়তো কারো জীবনে কখনো আসেনি। শেহের, মানুষের জীবনটাই তো একটি সাগর। আজ যেজন জন্ম নিল সে আছে সাগরের এপারে। যেজন সাগর পেরিয়ে গেছে সে আছে পরপারে। আর যেজন বেঁচে আছে সে বাঁচামরার লড়াই করছে জীবন সাগরে। এক ঢেউয়ের দলায় চলে আসছে বেলাভূমিতে, পরবর্তী ঢেউয়ের টানে আবারও চলে যাচ্ছে অথই সাগরে। এভাবেই চলছে জীবন সাগরের খেলা। দিনে দিনে শুধু বাড়ছে আমাদের জীবনবেলা। সানান, গম্ভীরভাবে। শেহের চুপ হয়ে গেছে সানানের কণ্ঠে এমন গাম্ভীর্য দেখে। কিছুক্ষণ নীরবতা নেমে এসেছিল। হঠাৎ সানান বলছে, তুমি মশারিটা তাড়াতাড়ি সেট করে দাও তো। আমি শামসকে ঘুমাতে ডেকে নিয়ে আসছি। সানান চলে গেছে দাদির রুমে। শেহের মশারি টানিয়ে নিচ্ছে। পরিবারের অতীতের ঘটনা শেহেরও পুরোপুরি জানে না। দাদি সারা জীবনই বলেছে যে শেহেরদের এ বংশে ধ্বংস নেমে এসেছে তার বড় ছেলে আন্দালিবকে বের করে দেয়ার কারণে। তার বড় ছেলে ডাক্তার আন্দালিব নাকি পরিস্থিতির শিকার হয়েছিল। শেহের ভাবছে আবার কি সুদিন আসবে, আবার কি বসবে চাঁদের হাট। শেহেরের এমন ভাবনার মাঝেই শামসকে নিয়ে এসেছে সানান। শেহেরের মশারি টানানো শেষ হয়ে গেছে। শেহের চলে যাচ্ছিল রুম থেকে। শামস ডেকে বলেছে, শেহের, তোর বান্ধবী তরিকে আগামীকাল জীবিত অথবা মৃত হাজির করবি। সানান ধমকের সুরে শামসকে বলছে, শেহের এখন থেকে সম্পর্কে তোর চেয়ে বড়। আর যেন কখনো শেহেরকে তুই করে বলতে না শুনি। কিন্তু শেহের তো বয়সে আমার চেয়ে ছোট ভাইয়া। শামস প্রতিবাদের সুরে, হোক ছোট, সম্পর্কে তো এখন তোর থেকে বড়। শেহেরকে তুই সম্মান দিয়ে কথা বলবি। সানান শামসকে, ঠিক আছে, কিন্তু ভাইয়া, আজই তো বিয়ে করলা। এখনই বউয়ের সম্মান নিয়ে এত চিন্তা করছো? পুরোপুরি বউ পাগল হয়ে গেছো নাকি? শামস, চুপ কর বেয়াদব। সানান, শেহের এতক্ষণ দাঁড়িয়েই ছিল। এবার লজ্জা পেয়ে ঘুমাতে চলে গেছে মেয়েটা। সানান শামসের সবগুলো শার্ট প্যান্ট হাতে নিচ্ছে। কারণ কোন কোন শার্ট প্যান্টে সমস্যা সেটা তো আর সানান জানে না। তাছাড়া শপিং করতে গেলেও তো শামসের একটা শার্ট পরে যেতে হবে। তাই শামসের সবগুলো শার্ট এই মধ্যরাতেই ধুয়ে দিতে চায় সানান। সানান শামসের সব কাপড় ধোয়ার জন্য গুছিয়ে নিয়েছে। হঠাৎ শামস জিজ্ঞেস করছে সানানকে, ভাইয়া, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার বউকে? তোর এত কথার কোনো দরকার আছে? সানান ধমকের সুরে, বুঝছি বউকেই তুমি বেশি ভালোবাসো। এই কারণেই বলতে চাচ্ছ না। শামস। সানান কোনো উত্তর দেয়নি। রুমের লাইট নিভিয়ে দিয়েছে সানান। এবার শামসকে চুপচাপ শুয়ে থাকার নির্দেশ দিয়েছে। শামসের কাপড়চোপড় নিয়ে সানান ওয়াশরুমে চলে গেছে। সায়ন ছাদের সিঁড়ির ঘরে দাঁড়িয়ে লন্ডনে ফোনে কথা বলছে।
খানিক বাদেই শামস ঘুমিয়ে পড়েছে। এদিকে সামিরার ঘুম হচ্ছে না টেনশনে। সামিরা এখন ভালোই বুঝতে পেরেছে যে সায়নের সাথে মেহেকের ভাব হয়েছে। শেহেরের তো বিয়েই হয়ে গেছে সানানের সাথে। এখন তরির সাথেই কি শামসের ভাব হয়ে যাবে? সবাই সবকিছু পেয়ে যাবে। আর সামিরা কি চুপ করে বসে থাকবে নাকি? বিভিন্ন চিন্তাভাবনা করে সামিরা উঠে গেছে নিজের বিছানা থেকে। রুম থেকে বের হয়ে কিচেনে গেছে সামিরা। সেখান থেকে সরিষার তেলের বোতল নিয়ে সোজা চলে গেছে শামসের রুমে। শামসের যমজ ভাইয়েরা তো কেউ রুমে নেই এখন। সামিরা গিয়ে লাইট অন করে শামসের মশারিতে ঢুকে পড়েছে। শামস শুধু প্যান্ট পরিহিত ছিল। বুক পিঠ তো খোলাই ছিল। শামস শুয়েও ছিল উপুর হয়। ঘুমে মগ্ন শামসের পিঠে সামিরা সরিষার তেল মেখে দিচ্ছিল। কিন্তু মিনিট যেতেই লাফিয়ে উঠেছে শামস। চরম অবাকের সাথে চিৎকার করে সামিরাকে প্রশ্ন করছে, তুই তুই আমার মশারির মধ্যে আপনের গায়ে একটু সরিষার তেল দিতে আসছি, তাইলে চুলকানি আর থাকবে না। সামিরা, আমার ভাই আমাকে ঔষধ দিয়েছে, আর তুই আসছস সরিষার তেল দিতে। শামস, ওহ সরি, তবে আমি কিন্তু ভালো মনে কইরাই আসছিলাম। সামিরা, তোর ভালো আমার লাগবে না, তুই নাম, আমার খাট থেকে নাম। শামস। সামিরা ভয় ভয় নেমে যাচ্ছিল। ভুল করে তেলের বোতলটা বিছানায় রেখেই সামিরা বের হয়ে যাচ্ছিল মশারি থেকে। শামস তেলের বোতলের মুখ খুলে সব তেল পেছনে থেকে সামিরার মাথায় ঢেলে দিয়ে বলছে, যা এবার তুই নিজেই গায়ে তেল মেখে থাক। খুব বেশি সরিষার তেল ছিল না বোতলে। তারপরেও সামিরা তৈলাক্ত মুখমাথা নিয়ে চরম দুঃখে বের হয়ে গেছে। পরদিন সকালে আবার দাদির কাছে এসেছে তিন নাতি আর শেহের। আবারও ওরা শুনতে চায় অতীতের কাহিনী। সানান দাদিকে প্রশ্ন করছে, আমার আব্বু আম্মু কি জেল খেটেছিল দাদি? চলবে গল্প সিন্ধু পেরিয়ে। লেখিকা সুলতানা তানি। দ্বিতীয় পর্ব।